You all know that this is our third free live class of this new free course. And in this class, basically, I'm going to talk about practical use of tense as well as modal and semi-modal auxiliary verb. ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্স সব থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক, একটা কম্পালসারি টপিক। আপনারা নিজেরাও জানেন, যারা ল্যাঙ্গুয়েজটা শিখতে আসেন, সবার আগে প্রতিটা শিক্ষার্থী যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে চায় টেন্স দিয়ে শেখাটা শুরু করে। কেন আমাদের টেন্স শিখতে হবে, টেন্সটা আসলে আমাদের কোন জায়গায় লাগে, এইটা আমাদেরকে আগে ভালোভাবে বুঝতে হবে বা নেওয়ার চেষ্টা করতে হবে। তো আজকের এই সম্পূর্ণ ক্লাসটি থেকে আমি একটু বলে রাখি আমাদের আউটলাইনটা কি হবে, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। সম্পূর্ণ ক্লাসটি থেকে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো বা যে বিষয়গুলোর উপর আমি ফোকাস করব বা আলোচনা করব, সেটা হচ্ছে প্রথমত আমরা যে টেন্সটা শিখি অর্থাৎ স্ট্রাকচার বা রুলস, এইটা না শিখে প্র্যাকটিক্যালি টেন্স কে আমরা কিভাবে কনভারসেশন বা স্পিকিং এ অ্যাপ্লাই করতে পারি আমি সেটা আপনাদেরকে দেখাবো। আবারও বলছি, প্র্যাকটিক্যালি টেন্সের ব্যবহারটা আমরা কিভাবে করতে পারি, কিভাবে একটা সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ, ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত ইন্ট্রোগেটিভ করে ড্রিল প্র্যাকটিসের মাধ্যমে ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারি, সেটি আমি আপনাদেরকে দেখাবো। আমি আপনাদের আজকের এই ক্লাসটিতে দেখাবো সার্টেইন একটা টপিকের উপর ইংলিশে কিভাবে আপনি ফ্লুয়েন্টলি স্পিকিং করতে পারেন, সঠিক টেন্স ঠিক রেখে সঠিক ভার্বের ফর্ম মেনটেন করে কিভাবে আপনি ইংলিশে প্রেজেন্টেশন দিতে পারেন। আজকের এই সম্পূর্ণ ক্লাসটিতে যদি আপনি লাস্ট পর্যন্ত থাকেন, সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট যেটি থাকবে, বিগত দুইটা ক্লাস যারা করেছেন আমি একটা বিষয়ের উপর গুরুত্ব দিয়েছি সব থেকে বেশি, যে ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আমাদের সর্বপ্রথম যে বাধাটা আসে সেটা হচ্ছে ভোকাবুলারির সমস্যা। আমরা অনেকেই বলি যে আমার ভোকাবুলারি সম্পর্কে প্রপার কনসেপ্ট নেই, আমি কথা বলতে চাই শব্দ মুখে নিয়ে আসতে পারি না, ইনস্ট্যান্টলি আসে না। তো ভোকাবুলারি বলতে কোন ধরনের ভোকাবুলারি পড়তে হবে, আমি আপনাদের বিগত দুইটা ক্লাসে বলেছি ভার্ব রিলেটেড ভোকাবুলারি, এবং ফার্স্ট ক্লাসেই যারা করেছিলেন তারপরেই আমি হচ্ছে 200 মোস্ট ইউজফুল ভার্ব যেগুলো আমরা ডে টু ডে লাইফে ব্যবহার করি সেগুলো আপনাদেরকে আমি পাঠিয়েছিলাম। সেই ভার্ব রিলেটেড ভোকাবুলারি গুলো, অর্থাৎ এই যে ভোকাবুলারি গুলো, এগুলোকে আমরা কিভাবে গতানুগতিক ধারায় মুখস্থ না করে গল্পের মাধ্যমে প্র্যাকটিস করতে পারি। অর্থাৎ আপনি সার্টেন কিছু সিলেক্টেড ভার্ব নিবেন, 10টা বা 15টা করে ভার্ব নিয়ে সেই ভার্ব গুলোতে একটা গল্প তৈরি করবেন, যেটা একবার করতে পারলে আপনি জীবনে কখনো ওই ভার্ব গুলোকে আর ভুলবেন না। অর্থাৎ প্র্যাকটিক্যাল ওয়েতে গল্পের মাধ্যমে কিভাবে ভোকাবুলারি ডেভেলপমেন্টটা আসে এটা আমি দেখাবো। এছাড়া আমি কয়েকটা বিষয়ের উপর ডিটেলস কনসেপ্ট আপনাদেরকে দিব, যেটা সম্পর্কে আমরা অনেকেই অলওয়েজ কনফিউশন ফেস করি। সেই বিষয়গুলো কি জানেন, এই টেন্সের স্ট্রাকচারে আমাদের অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড এই ধরনের হেল্পিং বা অক্সিলারি ভার্বগুলোর ব্যবহার হয়, আপনারা প্রত্যেকেই জানেন। কিন্তু এই ভার্বগুলো বিভিন্ন রূপে ব্যবহার হতে পারে, এই ভার্বগুলোর বিভিন্ন অর্থ হতে পারে। এই যে বি ভার্ব, হ্যাভ ভার্ব বা ডু ভার্ব, এগুলো কখন মেইন ভার্ব হিসাবে বসে, কখন হেল্পিং ভার্ব হিসাবে বসে, এই ভার্বগুলো কখন অর্থ দেয়, কখন দেয় না, কখন বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য বসে, এই বিষয়টা নিয়ে আমি একটু ডিটেলস কনসেপ্ট দিব যেটা কেউ দেয় না। আপনারা লাস্ট পর্যন্ত থাকেন, ইট উইল বি আ মাস্টার ক্লাস ফর ইউ। আই এম রিকোয়েস্টিং টু অল অফ ইউ দ্যাট ইফ ইউ হ্যাভ if you think that I would like to be expert and fluent in English within very short time, just try to stay this class till end. You will get your actual benefit from this class. Okay, so আমি তাহলে শুরু করি। আবারও বলছি, এই ক্লাসগুলো প্রত্যেকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আমি এই ক্লাসটা থেকে, এই কোর্সটা থেকে বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড রাইটিং, কনভারসেশন, প্রেজেন্টেশন, ট্রান্সলেশন, ল্যাঙ্গুয়েজের প্রত্যেকটা স্টেপ আমি আপনাদেরকে ডেভেলপ করিয়ে দিব। এবং এই লাইভ ক্লাস যেহেতু করছেন, আপনারা এখানে লাইভে আমার সাথে প্র্যাকটিস করতে পারবেন। ভাষা শিখতে গেলে ওয়ান ওয়ে কমিউনিকেশনের মাধ্যমে হয় না, প্র্যাকটিসের মাধ্যমে ভাষাটাকে ডেভেলপ করতে হয়। আর বেসিক থেকে সবকিছু শিখতে পারবেন। আমার এই ক্লাসগুলো প্রত্যেকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, এই কথাটা আমি বারবার বলেছি। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট যারা প্রবাসী আছেন, যে কেউ এই ল্যাঙ্গুয়েজটা শিখে বা যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য এই ভাষাটা অনেক বেশি ইফেক্টিভ বা ইম্পর্টেন্ট হবে। ওকে, সো আমরা টেন্সটাকে প্র্যাকটিক্যাল ওয়েতে শিখবো, গতানুগতিক ধারায় শিখবো না। তার আগে আমরা যদি এখানে একটু দেখি টেন্স কি, মানে একদম বেসিক যে থিংস গুলো এটা একটু দেখি, তারপর আমরা প্র্যাকটিক্যাল প্র্যাকটিসের ভিতর চলে যাব। বলছে যে কোনো কাজ সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে। ইউ নো দ্যাট কোনো কাজ সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এটাও আপনারা প্রত্যেকেই জানেন। প্রত্যেকটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়:
কিন্তু এইখানে কি বলছে দেখেন, বাট স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে বা ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে আমাদের 12 প্রকার টেন্স পড়ে বোঝা বাড়ানোর কোনো দরকার নেই। অর্থাৎ মেইন বিষয়টা কি জানেন, টোটাল যে টেন্সের 12টা স্ট্রাকচার আছে আমরা যেটা জানি, এই যে 12টা স্ট্রাকচার, এই 12টা স্ট্রাকচার কি অলওয়েজ অ্যাক্টিভ স্ট্রাকচার? সবগুলো স্ট্রাকচারে কি প্রয়োজন হয় প্র্যাকটিক্যাল কনভারসেশন বা স্পিকিং এ? না। আমাদের জানতে হবে এই 12টা টেন্সের স্ট্রাকচার থেকে কোনগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কোন স্ট্রাকচার গুলো মেনটেন করে ডে টু ডে লাইফের রেগুলার কনভারসেশন আমরা মূলত করে থাকি। এইটা আমাদেরকে একটু ভালোভাবে আগে জানতে হবে, এবং সেইটার উপর বেশি ফোকাস করতে পারলে আমরা কিন্তু দ্রুত এই ভাষাটাকে, এই ল্যাঙ্গুয়েজটাকে আমরা ডেভেলপ করতে পারবো। তো প্রত্যেকে একটু আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন, মনোযোগ দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ওকে, এইখানে একটা কথা বলছে, এটা একটু দেখেন। সিম্পল টেন্স বা ইনডিফিনিট টেন্স বলছে আমরা সারাদিনের 90 থেকে 95% কথাবার্তা শুধু সিম্পল পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার ব্যবহার করে বলতে পারি। অর্থাৎ 12টা টেন্সের ভিতর 3টা যে ইনডিফিনিট টেন্স আছে বা সিম্পল টেন্স আছে, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল অ্যান্ড ফিউচার সিম্পল, এই 3টা ব্যবহার করে আমরা ডে টু ডে লাইফে 90% কথা বলে থাকি। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি 9টা টেন্সকে এক পাশে রাখবেন আর 3টা ইনডিফিনিট টেন্সকে এক পাশে রাখবেন, এরা সমান কাজ করে, তাহলে কতটা ইম্পর্টেন্ট? তাহলে আমাদের এইগুলোর প্র্যাকটিস একটু বেশি করে করতে হবে। তো আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা প্র্যাকটিস আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ডিরেক্টলি এই জায়গাটাতে চলে আসেন। আমরা কোনো রুলস দেখবো না, রেগুলেশন দেখবো না, আমরা এইখান থেকে একটু প্র্যাকটিসটা করে প্র্যাকটিক্যাল ব্যবহারের মধ্যে চলে যাব। ওকে, সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখেন, একটু বোঝার চেষ্টা করেন, মনোযোগ দিয়ে একটু দেখার চেষ্টা করেন, প্রত্যেকটা বিষয় ভালোভাবে একটু দেখার চেষ্টা করেন। প্রথমে লেখা আছে স্টার্টার। স্টার্টার মানে এটা সাবজেক্ট, একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে। একটা বাক্যের সাবজেক্ট কি হতে পারে? হয় আমি, না হলে আপনি, না হলে সে বা তারা। এখানে সাবজেক্ট গুলো কিন্তু নির্দিষ্ট একটা সার্কেলের ভিতর থাকে। এই কথাগুলো আমি আগেও বলেছি, সাবজেক্ট গুলো কি হয়, নির্দিষ্ট একটা সার্কেলের ভিতরে থাকে। সাবজেক্ট গুলো কি হয়, নির্দিষ্ট একটা সার্কেলের ভিতর থাকে। সাবজেক্টের পরেই আমাকে ভার্ব ইউজ করতে হয়। এই যে ভার্ব, এই ভার্বগুলোর বিভিন্ন ফর্মের পরিবর্তন হয়ে মূলত কথার কালের বা সময়ের পরিবর্তন হয়। আসলে টেন্সটা কি, আমরা কি জানি বা আমরা কি বুঝি এই টেন্স সম্পর্কে, এইটা আগে আপনাদেরকে জানতে হবে, এই কনসেপ্টটা আগে আপনাদেরকে নিতে হবে। অর্থাৎ সব থেকে বড় কথা হচ্ছে, টেন্স হচ্ছে মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। একটা ভার্বের টোটাল 5টা ফর্ম থাকে, এটাকে আমরা কনজুগেশন অফ ভার্ব বলি। আমি ফার্স্ট ক্লাস যারা করেছিলাম আমি বলেছিলাম এই ভার্বের ফর্ম সবার আগে আপনাকে ডেভেলপ করতে হবে। যেমন রাইট, এই রাইট মানে লেখা, এর পাস্ট ফর্ম হচ্ছে রোট। এর পাস্ট পার্টিসিপল একটা ফর্ম আছে V3, সেটা রিটেন। এর প্রেজেন্ট পার্টিসিপল একটা ফর্ম আছে রাইটিং। এর থার্ড পারসন একটা ফর্ম আছে, সেটা হচ্ছে রাইটস। আর এই যে উইল রাইট যেটা দেখছেন, এটা এটা কোনো ফর্ম না, আসলে ফিউচার ফর্ম বলে কোনো ফর্ম হয় না। মূলত প্রেজেন্ট ফর্মের ভার্বের আগে শ্যাল বা উইল যুক্ত করলে কথাটা ফিউচারে চলে যায়। তো শ্যালটা অনলি ফার্স্ট পারসন সাবজেক্টের সাথে ইউজ করা যায়। সাবজেক্ট যদি আই এবং উই হয় তাহলে শ্যালের ব্যবহার করা যায়, আদারওয়াইজ আমাকে উইলের ব্যবহার করতে হয়। কিন্তু উইলটাকে যে কোনো পার্সনের সাথে ব্যবহার করা যায়, শ্যালকে যে কোনো পার্সনের সাথে ব্যবহার করা যায় না। মডার্ন গ্রামার অনুযায়ী সব জায়গায় উইলের ব্যবহার হয় ফিউচার টেন্সের ক্ষেত্রে। আর এই যে ভিতরে যে ফর্মটা আছে দেখেন, রোট, স্যাং, ওয়াস্ট, নিউ, প্লেড, ড্রোভ, এগুলো যখন আপনি সাবজেক্টের পর ইউজ করবেন তখন অতীতের কথা বোঝায়। অর্থাৎ এগুলোকে কোন টেন্স বলছি আমরা বলেন তো? পাস্ট সিম্পল বা ইনডিফিনিট টেন্স। একটা কথা আমি একদম ফার্স্ট ক্লাসে বলেছিলাম, সাবজেক্ট আর ভার্ব যদি আপনি পাশাপাশি বসাতে পারেন বাকি অংশটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। আমি আবারও বলছি, সাবজেক্ট এবং ভার্ব এইটা যদি আপনি পাশাপাশি ইউজ করতে পারেন বা বসাতে পারেন, বাকি যে অংশটা আছে এটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে, এটা কিন্তু আপনারা অটোমেটিক্যালি পাবেন। তাহলে একটা বিষয় বোঝেন, আমি আগে এই প্র্যাকটিসটা একটু করাই, তারপর যদি আপনি বুঝতে না পারেন আমি আবার বেসিক থেকে টেন্সের বিষয়টা নিয়ে কথা বলবো বা আপনাদেরকে দেখাবো। দেখেন, সাবজেক্টের পর যখনই আপনি ভার্বের প্রেজেন্ট ফর্মটা ইউজ করছেন, অর্থাৎ এই যে রাইট, সিং, ওয়াজ, নো, প্লে, তখন সেইটাকে আমরা বলছি প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডেফিনেশন কি? একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে, রেগুলার ওয়েতে করে, প্রতিদিন কোনো একটা কাজ হয়।
যখনই আপনি পাস্ট ফর্মটা ইউজ করছেন তাকে আমরা বলছি পাস্ট ইনডিফিনিট টেন্স বা পাস্ট সিম্পল টেন্স, যার ডেফিনেশন হচ্ছে অতীতে একটা কাজ হয়ে গেছে। বাংলা ক্রিয়াপদে ল বা লাম থাকে, একটা কাজ কমপ্লিট হয়ে গেছে, তার কোনো ফল বা রিয়েকশন নেই। আর ফিউচার সিম্পল মানে ভবিষ্যতে একটা কাজ হবে। আর টেন্স মানে হচ্ছে এই যে টাইমের পরিবর্তন। টাইমের পরিবর্তনটা কিভাবে হবে? ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে। আই রাইট আ লেটার অর্থ কি? আমি একটা চিঠি লিখি। এইভাবে কম্পেয়ার করে করে টেন্সটা শিখতে হয়। আই রোট আ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। আই উইল রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখবো। দেখেন, উই সিং আ সং, আমরা গান গাই। উই স্যাং আ সং, আমরা গান গেয়েছিলাম। উই উইল সিং আ সং, আমরা একটা গান গাইবো। ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখো। ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখেছিলে। ইউ উইল ওয়াচ টিভি, তুমি টিভি দেখবে। হি নোজ হিম, সে তাকে চেনে। হি নিউ হিম, সে তাকে চিনতো। হি উইল নো হিম, সে তাকে চিনবে। শি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। শি প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছিল। শি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। খুব সিম্পলি এভাবে আপনি একটার সাথে একটা কম্পেয়ার করে যদি প্র্যাকটিস করতে পারেন, টেন্সের ডেভেলপমেন্টটা দ্রুত করতে পারবেন। দে ড্রাইভ আ কার, তারা একটা গাড়ি চালায়। দে ড্রোভ আ কার, তারা একটা গাড়ি চালিয়েছিল। দে উইল ড্রাইভ আ কার, তারা একটা গাড়ি চালাবে। দে ড্র আ পিকচার, তারা একটা ছবি আঁকে। দে ড্রিউ আ পিকচার, তারা একটা ছবি এঁকেছিল। দে উইল ড্র আ পিকচার, তারা একটা ছবি আঁকবে। রানা ইটস রাইস, রানা ভাত খায়। রানা এইট রাইস, রানা ভাত খেয়েছিল। রানা ভাত খেয়েছিল, ইংলিশ কি? রানা এইট রাইস। রানা উইল ইট রাইস, রানা ভাত খাবে। রানা গোস টু স্কুল, রানা স্কুলে যায়। রানা ওয়েন্ট টু স্কুল, রানা স্কুলে গিয়েছিল। রানা উইল গো টু স্কুল, সরি ইউনিভার্সিটি, রানা ইউনিভার্সিটিতে যাবে। তাহলে একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে, রেগুলার ওয়েতে করে, প্রতিদিন হয়, সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসছে। একটা কাজ অতীতে হয়ে গেছে, বাংলা ক্রিয়াপদে ল বা লাম থাকে, ভার্বের পাস্ট ফর্মটা আমাকে ইউজ করতে হচ্ছে। আর ভবিষ্যতে কোন একটা কাজ হবে, এইটার জন্য আমাকে কোন ফর্ম ইউজ করতে হচ্ছে? উইল প্লাস ভি ওয়ান, ভার্বের বেস ফর্ম। উইল প্লাস ভার্বের বেস ফর্ম। এখানে একটা নোট বলছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। অর্থাৎ হি, শি, ইট বা কোনো সিঙ্গেল নেম যেমন এই যে রানা, এগুলো যদি সাবজেক্টের স্থানে থাকে ভার্বের সাথে এস বা ইএস হয়। এগুলোর উপর অনেক ক্লাস আছে, আমি দেখাবো আলাদাভাবে। তাহলে দেখেন, আপনারা যদি এখনো বুঝতে না পারেন টেন্সটা আসলে কি বা কিভাবে এই পরিবর্তনটা হচ্ছে বা হয়, আমি যদি একবার একটু আপনাদের এটা দেখাই, তাহলে এটা মনে হয় আপনাদের জন্য সুবিধা হবে যারা একদমই দুর্বল। আমার কথাটা একটু বোঝেন। যারা ফার্স্ট ক্লাসে অ্যাটেন্ড করেছিলেন, আমার ফার্স্ট ক্লাসে যারা ছিলেন, আমি 1 মিনিটে একটু এই কথাটা বলে আসি, আপনাদের হাইলাইটটা করে আসি। প্রত্যেকে একটু এই জায়গাটায় মনোযোগ দেন। আমি 1 মিনিটে একটু আপনাদেরকে দেখাই। আহ আপনাদেরকে আমি একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে কোনো একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে আমাদের একটা পার্টিকুলার স্ট্রাকচার মেনটেন করতে হয়। কারো কি মনে আছে? বিগত 2টা ক্লাসেই বলছে, স্ট্রাকচারটা হচ্ছে ফার্স্ট অফ অল, ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্স ইউ নিড আ সাবজেক্ট, দেন ইউ হ্যাভ টু ইউজ ভার্ব। প্রত্যেকটা যে কোনো ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গেলে প্রথমত আমার সাবজেক্ট লাগবে। সাবজেক্টের পরেই কিসের ব্যবহার করতে হবে? ভার্ব লাগবে। দেখেন, এই যে সাবজেক্ট আর ভার্ব, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এই যে সাবজেক্ট এবং ভার্ব, এইটা বসানোর পর আমার বাকি যে অংশটা, এটাকে আমি এক্সটেনশন বলছি। এখানে অবজেক্ট কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল বসে। তো আমি যদি কয়েকটা সেন্টেন্স লিখে এটা মেনটেন করে, ফর এক্সাম্পল আই আই ইট রাইস, আমরা এইভাবে সেন্টেন্স তৈরি করি। আমি ভাত খাই, অথবা উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। অথবা হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। অথবা শি ড্র শি ড্র আ পিকচার, হ্যাঁ, সে একটা ছবি আঁকে। অথবা দেই গো টু স্কুল, তারা স্কুলে যায়। সো এইভাবে আমরা কিন্তু ইংলিশ সেন্টেন্স গুলো তৈরি করে থাকি, তাই না? সাবজেক্ট বসাই, তারপর ভার্ব বসাই, তারপর অবজেক্ট বা এক্সটেনশন বসাই। আপনাদের মনে থাকার কথা, এটা আমি কিন্তু আহ ফার্স্ট ক্লাসে আমি দেখিয়েছিলাম। এখন দেখেন, এই যে সেন্টেন্স গুলো মনে করেন আমি লিখছি অ্যাজ ইউজুয়াল, যেগুলো আমরা পড়তে বা শিখতে অভ্যস্ত, এই সেন্টেন্স গুলোতে কথাটা একটু বোঝেন। এই সেন্টেন্স গুলোতে এই যে সাবজেক্টের পর যে ভার্বটাকে আমি ইউজ করলাম বা যে ভার্বটা আমি বসালাম, এই ভার্বটা হচ্ছে বেস ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে আছে। মানে আমি যদি আপনাদেরকে বলি যে এগুলো কোন টেন্সে লেখা বলেন তো, মানে আমি এইখানে যে বাক্যগুলো লিখলাম রাইট নাও, এগুলো কোন টেন্সে লেখা, আপনারা প্রত্যেকেই এক বাক্যে বলবেন যে স্যার এগুলো প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট। কেন? সাবজেক্টের পর যে ভার্বটা আছে এটা প্রেজেন্ট ফর্মে আছে। অর্থাৎ একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে, রেগুলার ওয়েতে করে, প্রতিদিন কোন একটা কাজ হয়, এটাকে কোন টেন্স
বলে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝেন। কিন্তু আপনি যখন প্র্যাকটিক্যালি কারোর সাথে কনভারসেশন করবেন, কারোর সাথে কমিউনিকেশন করবেন, ইংলিশে যখন আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে যাবেন, তখন আপনি এরকম একটা স্টেবল টাইমে, একটা স্টেবল পজিশনে কথাকে রেখে এগোতে পারবেন না। আপনাকে কালের পরিবর্তন করতে হবে, আপনাকে সময়ের পরিবর্তন করতে হবে। অর্থাৎ যখন কেউ প্র্যাকটিক্যালি কনভারসেশন করে বা স্পিকিং করে, একটা সার্টেইন, আমি আবারও বলছি, যখন কেউ ইংলিশে প্র্যাকটিক্যালি কনভারসেশন করে বা কমিউনিকেশন করে, একটা সার্টেইন ভার্ব মেনটেন করে বা একটা পার্টিকুলার টেন্সের উপর মেনটেন করে কখনো কথা বলা যায় না, বা কখনো সে কথা বলতে পারে না বা পারবে না। কথা মনোযোগ দিয়ে বোঝেন কিন্তু। তাহলে কেমন সেটা পারবে না কেন? আমি আপনাদেরকে ফার্স্ট ক্লাসে একটা কনভারসেশন তৈরি করে দেখিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা। মনে করেন এ এবং বি, দুইজন স্বামী স্ত্রী, এই দুইজনের ভিতরে একটা কনভারসেশন হচ্ছে। যারা ছিলেন না একটু দেখেন। এ বি কে বলছে, মনে করেন এ সন্ধ্যার দিকে বাইরে থেকে বাসায় আসছে, প্র্যাকটিক্যালি বোঝেন। এ সন্ধ্যার দিকে বাইরে থেকে বাসায় আসছে, এসে বি কে বলছে যে তুমি কি রাতে ভাত খেয়েছো। দেখেন ইংলিশে এরকম, হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট। এটা কে বলছে? এ বলছে। কাকে বলছে? বি কে। হ্যাভ ইউ ইটেন রাইস এট নাইট? তুমি কি রাতে ভাত খেয়েছো? খেয়েছো, করেছো, গিয়েছো, দিয়েছো, নিয়েছো, এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স। কোন টেন্সের সেন্টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স। কি বলছে? তুমি কি রাতে ভাত খেয়েছো? হ্যাভ ইউ ইটেন রাইস এট নাইট? বি বলছে আমি খাইনি, আই হ্যাভ নট ইটেন রাইস। এরপর বি উল্টে আবার এ কে প্রশ্ন করছে যে তুমি কি এখন ভাত খাচ্ছো বা খাইতেছো? তুমি কি এখন ভাত খাইতেছো? তো কি বলছে দেখেন, আর ইউ আর ইউ ইটিং, EATING, রাইস নাও? তখন এ উত্তর দিচ্ছে যে আমি সকালে খেয়েছিলাম, এখন আর খাবো না। কি বলছে দেখেন, আই এইট রাইস, আই এইট রাইস, আমি খেয়েছিলাম, ইন দা মর্নিং, আমি সকালে ভাত খেয়েছিলাম, আই উইল নট ইট নাও, আমি এখন খাবো না। এই যে এ এবং বি এর ভিতর একটা কনভারসেশন আমি তৈরি করলাম, এই কনভারসেশনে আপনারা যদি একটু নোটিস করেন, প্রত্যেকটা সেন্টেন্স বা বাক্যে একটা কমন ভার্ব আমি ব্যবহার করছি, একটা কমন ভার্ব। সেই ভার্বটা হচ্ছে ইট। ইট মানে আমরা কি জানি? খাওয়া। ইট মানে কি? খাওয়া। ইট মানে কি? খাওয়া। কিন্তু এই ইট ভার্বটাকে যখন প্র্যাকটিক্যাল কনভারসেশন আমি ইউজ করলাম বা ব্যবহার করলাম, দেখেন আমি কোথাও ইট লিখিনি, আমাকে লিখতে হয়েছে EATEN, ইটেন। আমাকে লিখতে হয়েছে EATING, ইটিং। আমাকে লিখতে হয়েছে ATE8, অথবা আমাকে লিখতে হয়েছে উইল নট ইট বা উইল ইট। কেন এরকম আমাকে লিখতে হলো? এর কারণটা কি? সময়ের পরিবর্তন। আমি যখন স্পোকেন ইংলিশটা কি? জাস্ট এইটাই, একটা পয়েন্টের উপর দাঁড়ানো স্পোকেন ইংলিশ। আমি আবারও বলছি, একটা পয়েন্টের উপর দাঁড়ানো। সেই পয়েন্টটা কি? আপনি যখন ইংলিশে স্পিকিং করতে যাচ্ছেন, আপনি যখন ইংলিশে কারোর সাথে কনভারসেশন বা কমিউনিকেশন করতে যাচ্ছেন, আপনি যে টাইমে কথাটা বলছেন, আমি আবারও বলছি, আপনি যে টাইমে কথাটা বলছেন, অর্থাৎ যে টেন্সে আপনি কথাটা বলছেন, সেই টেন্স অনুযায়ী, সেই টাইম অনুযায়ী ইনস্ট্যান্টলি, আই রিপিট ইট, ইনস্ট্যান্টলি সঠিক ভার্বের ফর্মটা আপনি ইউজ করতে পারছেন না। এইটা যে করতে বা পারতে সক্ষম হয়, সেই ইংলিশ এক্সপার্ট। আর এইখানে যে ভুল করে বা যার দুর্বলতা থাকে, সে ইংলিশে দুর্বল। এইটাই হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বিশ্বাস করেন, আর কিছু না। অর্থাৎ আমি যখন ইংলিশে কথা বলবো, কথা বলতে যাব, একটা পার্টিকুলার টাইমের উপর ডিপেন্ড করে আমরা বা আমি কথা বলতে পারি না। আমাকে কালের পরিবর্তন, সময়ের পরিবর্তন করতে হবে। এই পরিবর্তনের জন্য পরিবর্তনটা মূলত কোথায় হয়? ভার্বের ফর্মে। আমাদের ইংলিশের টোটাল টেন্সের স্ট্রাকচার আছে কয়টা? 12টা স্ট্রাকচার। এই 12টা স্ট্রাকচার মানে কি জানেন? 12টা জায়গায় ভার্বের পরিবর্তন, অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব, এর পরিবর্তনের মাধ্যমেই কথার কালের বা সময়ের পরিবর্তন হয়। তো আপনি যখন কারোর সাথে কনভারসেশন করছেন বা কোনো একটা টপিকের উপর স্পিকিং করছেন, সেই কনভারসেশন বা স্পিকিং এ আপনি যে টাইমে কথা বলছেন, সেটা অতীত হোক, বর্তমান হোক, ভবিষ্যৎ হোক, বর্তমানে চলছে এরকম হোক, এইমাত্র হয়েছে এরকম হোক, যে টাইমে আপনি কথা বলছেন, সেই টাইম অনুযায়ী আপনি যে কথাটা বলছেন, আপনি যে কাজের কথাটা বর্ণনা করছেন, সেই কাজ অর্থাৎ ভার্বটাকে সঠিক ফর্মে আপনার ব্যবহার করা শিখতে হবে। এইটা যে করতে পারবে, সে এক্সপার্ট। এইখানে যে ভুল করে, তার ভুল। স্পোকেন ইংলিশ এই একটা পয়েন্টের উপর দাঁড় করানো। আপনি যার কাছে যান, যে টিচারের কাছে ইংলিশ শিখতে যান না কেন, আপনার কাজ হচ্ছে এই ভার্বের সঠিক ব্যবহার শেখা, আর কিছুই না, নাথিং এলস। এই ভাষায় আর কোনো কিছু নাই। আমি জানি ইট মানে খাওয়া, আমি জানি রাইট মানে লেখা, আমি জানি ড্রাইভ মানে চালানো, কিন্তু এর ফর্মগুলো যদি আমি না জানি, তাহলে
সঠিক টাইম অনুযায়ী আমি কখনোই ইংলিশে কথা বলতে পারবো না। আমি যদি আপনাকে বলি যে সে একটা গ্লাস ভেঙেছে, বলেন তো এই কথাটা ইংলিশে কি হবে? এখন আপনি যদি টেন্স ধরতে পারেন যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে আপনি বুঝতে পারবেন যে স্ট্রাকচার এরকম সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3। তাহলে সে ইংরেজি হি, গ্লাস ইংরেজি গ্লাস, ভার্বটা কি ভাঙা। ওই ভাঙা শব্দের ইংলিশ এটা যদি আপনি না জানেন, আপনি কিন্তু ওই কথাকে ট্রান্সলেট করতে পারবেন না। তাহলে আপনাকে সবার আগে জানতে হবে হচ্ছে ভার্ব। এক নম্বর কথা বোঝেন, সবার আগে আপনাকে কি জানতে হবে? ভার্ব জানতে হবে। এইবার ওই ভার্বের আবার ভি2 কি ভি3 কি এটা জানতে হবে। এটা যদি না জানেন, আপনার কিন্তু টেন্স শিখে কোনো লাভ হবে না। টেন্সে জাস্ট এরকমই লেখা যে সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট পাস্ট ইনডিফিনিট, ভি3 প্রেজেন্ট পারফেক্ট, উইল প্লাস ভি1 ফিউচার ইনডিফিনিট। তাহলে ওই ভি1 জিনিসটা কি, ভি2 জিনিসটা কি, ভি3 জিনিসটা কি, এইটা যদি আপনি না জানেন, আপনার টেন্স শিখে লাভ হবে? কোনো লাভ হবে না। তাহলে ব্রেকের পাস্ট পার্টিসিপল ব্রোকেন, আপনি যতক্ষণ না এটা জানবেন, আপনি কিন্তু বলতে পারবেন না যে সে একটা গ্লাস ভেঙেছে। এর ইংলিশ হচ্ছে হি হ্যাজ ব্রোকেন আ গ্লাস। তাহলে এই কনজুগেশন অফ ভার্ব জানা হচ্ছে সব থেকে জরুরি, সব থেকে গুরুত্বপূর্ণ, আপনার ভাষা শেখার ফার্স্ট স্টেপ। বাট মোস্ট অফ দ্য স্টুডেন্ট, আপনার বাসায় যদি কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজের বই থাকে, কোনো ইংলিশ গ্রামারের বই থাকে, দেখবেন সেই বইটাতে, যে কোনো বই ইংলিশের, ভার্বের ফর্ম অবশ্যই থাকে। কিন্তু আমরা সব থেকে কম গুরুত্ব দেই ওইটায়। আপনি কয়টা ভার্বের ফর্ম জানেন? 20টা, 25টা, 50টা, শত শত ভার্ব আছে যার বাংলা অর্থ পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম আপনি জানেন না। এটা না জানার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না, আর কিছুই না। সো আমার কাছে যারা আসে, আমার স্টুডেন্ট যারা থাকে, যাদের আমি রেগুলার ক্লাস নেই, আগে ভার্বের ফর্ম লেখায়, খাতায় লেখায়, মুখস্থ করায়, তারপর ইংরেজি শেখানো শুরু করি। কারণ এটা না জানলে আপনি কোনোভাবে যেখান থেকে রুলস পড়েন, স্ট্রাকচার পড়েন, যে টিচারের কাছে যান, কোনো লাভ হবে না। আপনি ল্যাঙ্গুয়েজটাকে ওই প্রফেশনালি ডেভেলপ করতে পারবেন না। সো এইটা আপনাকে শিখতে হবে, এইটা আপনাকে নেওয়ার চেষ্টা করতে হবে। অর্থাৎ জিনিসটা কি, এটাকে মূলত আমি কি বলছি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, আমার কথাটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। এইটাকে বলছি কনজুগেশন অফ ভার্ব। কি বলছি? কনজুগেশন অফ ভার্ব। এই ভার্ব, এই যে ভার্ব, কনজুগেশন অফ ভার্ব, এই ভার্ব ইংলিশ ল্যাঙ্গুয়েজে মেইনলি 5টা ফর্মে থাকে, কিন্তু আমাদের গ্রামার বইগুলোতে 3টা ফর্ম দেওয়া থাকে। মনে করা হয় যে বাকি যে 2টা ফর্ম, সেই 2টা ফর্ম মূলত টেন্স শেখার সঙ্গে সঙ্গে শেখা হয়ে যায় বা যাবে। বাকি যে 2টা ফর্ম, সেই 2টা ফর্ম কি মনে করা হয় বললাম? টেন্স শেখার সঙ্গে সঙ্গে শেখা হয়ে যায় বা হয়ে যাবে। যেমন দেখেন, ভি1 প্রেজেন্ট ফর্ম, ভি2 পাস্ট ফর্ম, ভি3 পাস্ট পার্টিসিপল ফর্ম, ভি4 প্রেজেন্ট পার্টিসিপল, ভি5 থার্ড পারসন। অর্থাৎ ইট মানে খাওয়া, আই ইট আমি খাই, পাস্ট ফর্ম কি এইট, আই এইট আমি খেয়েছিলাম, আর ইটেন আই হ্যাভ ইটেন আমি খেয়েছি, আর ইটিং আই অ্যাম ইটিং আমি খাচ্ছি বা খাইতেছি। তাহলে টেন্সটা মূলত কি, আর হি থাকলে হি ইটস, সে খায়। তো টেন্স হচ্ছে মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের ভার্ব বসে মূলত কথার কালের বা সময়ের পরিবর্তন হয়। রাইটের পাস্ট ফর্ম কি, রোট, পাস্ট পার্টিসিপল রিটেন। এই ভার্বের ফর্মগুলো প্র্যাকটিস করার বা মুখস্থ করার একটা প্র্যাকটিক্যাল ওয়ে আছে, গল্পের মাধ্যমে কিভাবে করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো আজকের এই ক্লাসটিতে। রাইটিং, দেন রাইটস, এগুলো মনে রাখার একটা ওয়ে আছে। মোস্ট ইউজফুল যে ভার্ব, যেগুলো আমরা অ্যাজ ইউজুয়াল ডে টু ডে লাইফে বাংলায় বেশি ব্যবহার করি, সেরকম বাছাইকৃত 200টা ভার্ব আমি আপনাদের অলরেডি পাঠিয়েছি। এগুলো যদি কেউ প্র্যাকটিস করতে পারেন, দ্রুত ডেভেলপ করতে পারবেন। ড্রাইভ মানে চালানো, এর পাস্ট ফর্ম ড্রোভ, পাস্ট পার্টিসিপল হচ্ছে ড্রিভেন, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ড্রাইভিং, থার্ড পারসন হচ্ছে ড্রাইভস। ড্র মানে আঁকা, এর পাস্ট ফর্ম হচ্ছে ড্রিউ, ড্র ড্রিউ। এটা যদি আপনি না জানেন, আপনি ইংলিশে কথা বলতে পারবেন না। পাস্ট পার্টিসিপল ড্রন, প্রেজেন্ট পার্টিসিপল ড্রয়িং, ড্রয়িং থার্ড পারসন ড্রস। এরকম ভাবে আপনি হয়তো এই ভার্বটার ফর্ম জানেন যে গো, এর পাস্ট ফর্ম ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল গন, প্রেজেন্ট পার্টিসিপল গোয়িং, থার্ড পারসন গোজ। এরকম হয়তো আপনি 50টা ভার্ব জানেন, বাট শত শত ভার্ব আছে যার পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল DRAW, পাস্ট পার্টিসিপল আপনি জানেন না। সো এইটা আপনাকে আগে ভালোভাবে শিখতে হবে, ভালোভাবে ডেভেলপ করতে হবে, এবং এটা ডেভেলপ করার একটা ওয়ে আছে, আমি সেটা আপনাদেরকে দেখাবো। দেখেন প্র্যাকটিক্যালি কিভাবে এটা কাজে লাগে, প্র্যাকটিক্যালি এই ভার্বগুলোকে কিভাবে ইউজ হয়। আমি প্রথমে আপনাদের এই 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 ফাইলটা দেখালাম না, যে এইটা কি আপনারা কেউ বুঝতে পারছেন? এই যে টেবিল বা এই যে সফটটা এখানে আপনারা দেখছেন, এইটা কি আপনারা অ্যাটলিস্ট বুঝতে পারছেন যে 3টা সিম্পল টেন্স বা ইনডিফিনিট টেন্স কিভাবে হয়?
সাবজেক্টের পর প্রেজেন্ট ফর্ম বসলে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ফর্মে পাস্ট ইনডিফিনিট, ফিউচার ফর্মে ফিউচার ইনডিফিনিট। মানে একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয় বা রেগুলার হয়, অতীতে হয়েছে আর ভবিষ্যতে হবে। এটা তো আপনারা বুঝতে পারছেন। তো দেখেন এইটাকে প্র্যাকটিক্যালি কিভাবে অ্যাপ্লাই করা যায়, আমি ফার্স্ট ক্লাসে একটা প্রেজেন্টেশন দেখিয়েছিলাম, সেটা একটু আমি দেখাই জাস্ট 1 মিনিটে। দেখেন, আমি যদি সেটা একটু দেখাই, এইখানে আমি আপনাকে বললাম যে হোয়াট ডু ইউ ডু এভরিডে, হোয়াট ইজ ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, আপনি প্রতিদিন কি করেন, আপনার প্রতিদিনের কাজকর্ম নিয়ে ইংলিশে একটা প্রেজেন্টেশন দেন তো, কথা বলেন তো। দেখেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে সেন্টেন্স তৈরি করতে গেলে প্রথমত কি লাগে, সাবজেক্ট, সাবজেক্টকে আমি, এবার তারপরে কি লাগে, ভার্ব। আমি আপনাদের ফার্স্ট ক্লাসে বলছি সাবজেক্ট আর ভার্ব যদি কেউ পাশাপাশি বসাতে পারে বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। তাহলে দেখেন, এখানে একটা প্রেজেন্টেশন দেওয়া, একজনের একটা স্যাম্পল অ্যান্সার ডেইলি অ্যাক্টিভিটিস এর উপর, যেমন আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল, আই এম সাকিব বিফোর ইউ, অর্থাৎ আপনাদের সামনে আমি সাকিব বলছি। এই বিফোর এর পরিবর্তে আপনি ইন ফ্রন্ট অফ ইউ বলতে পারেন। যে কোনো একটা বিষয়ের উপর যখন প্রেজেন্টেশন দিবেন, ভালো একটা ইন্ট্রোডাকশন দিতে হয়, ভালো একটা গ্রিটিংস এর প্রয়োজন হয়। আই এম রিয়েলি গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস, মানে কি, আমি সত্যি আনন্দিত আমার অনুভূতিটা ব্যক্ত করতে পেরে। আই উইল ট্রাই টু সে সামথিং অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, আমি আমার প্রতিদিনের কাজ নিয়ে কিছু কথা বলবো। দেখেন কি বলছে, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরিডে। তাহলে সাবজেক্ট কে, আমি, ভার্ব কি, আমি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠি, আই গেট আপ। দেন আই ব্রাশ মাই টিথ, আই ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার। তারপর আমি দাঁত ব্রাশ করি, মুখ ধুই এবং ফজরের নামাজের জন্য উজু করি। তাহলে এখানে ভার্ব গুলোকে দেখেন, এই যে ইয়েলো কালার দিয়ে হাইলাইট করা, প্রত্যেকটা ভার্বের বেস ফর্ম বসছে কেন, কারণ আমি এখানে প্রতিদিনের কাজ ডিসক্রাইব করছি, অ্যাজ ইউজুয়াল কি করি, রেগুলার ওয়েতে কি করি সেগুলো। আফটার দ্যাট আই ডু সাম এক্সারসাইজ, তারপর আমি কিছু ব্যায়াম করি। দেন আই রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট, তারপর আমি ফ্রেশ হই এবং আমার ব্রেকফাস্ট করি। দেন আই গেট রেডি টু গো টু অফিস আর কলেজ অ্যাট 9:30 AM, আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হই। দেন আই স্টার্ট মাই ওয়ার্ক, আই টেক লাঞ্চ অ্যাট 2 PM, আমি আমার কাজ শুরু করি এবং 2টায় আমি লাঞ্চ করি। আফটার দ্যাট আই কাম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM, আমি 5টায় অফিস থেকে বাসায় আসি। দেন আই স্পেন্ড সাম টাইম উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে আমি কিছু সময় কাটাই, আমার পরিবারের সাথে আমি কিছু সময় কাটাই। দেন আই লার্ন ইংলিশ ফর 1 আওয়ার, 1 ঘন্টার জন্য ইংরেজি শিখি। আই টেক মাই ডিনার অ্যাট 10 PM, আমি 10টায় ডিনার করি। আই গো টু বেড ফর স্লিপিং অ্যাট 11 PM, আমি 11টায় বেডে ঘুমানোর জন্য যাই। দ্যাটস অল অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, থ্যাঙ্কস ফর ইউর পেশেন্স, মানে ধৈর্য ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ। তো এই যে একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে, রেগুলার ওয়েতে হয়, প্রতিদিন হয়, আমি কি করি প্রতিদিন সেই কাজগুলোকে আমি বর্ণনা করলাম। এইভাবে ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে হয়। কিভাবে, দেখেন, ভাষা শিখতে গেলে অন ওয়ে কমিউনিকেশনের মাধ্যমে সম্ভব না। আমি আপনাকে শেখাচ্ছি, আপনি দেখতেছেন শুনতেছেন, নো, আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এইখানে একটা স্যাম্পল প্রেজেন্টেশন দেওয়া আছে, এইটার উপর ডিপেন্ড করে আপনি প্রতিদিন কি করেন, আপনার প্রতিদিনের অ্যাক্টিভিটিস গুলো কি, সেই ভার্ব গুলোকে আপনি ইউজ করেন। দেখেন, সাবজেক্ট আর ভার্ব ইউজ করতে পারলে বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসবে। এখন টেন্সের ফাংশনটা কি আমি সেটা বলি আপনাদেরকে। এই যে প্রেজেন্টেশনটা আপনারা দেখলেন, এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে ভাই বা ম্যাডাম, আপনারা তো এখন আমার ক্লাস করছেন, রাত 10টা 40 বাজে, আপনি আজকে সারাদিন কি করলেন, হোয়াট ডিড ইউ ডু টুডে, হোয়াট ওয়াজ ইউর টুডেজ অ্যাক্টিভিটিস, অথবা আপনি গতকাল সারাদিন কি করেছিলেন, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, আপনি কি ইংলিশে বলতে পারবেন, ডিসক্রাইব করতে পারবেন, ভেবে দেখেন তো। এই যে টাইমের পরিবর্তনটা আমি করলাম, যে আপনি কি করলেন আজ সারাদিন, বা গতকালকে আপনার কাজগুলো কি ছিল, তখন আপনি কি বলবেন, যে আমি গতকাল খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম, ফজরের নামাজ পড়েছিলাম, একটু ব্যায়াম করেছিলাম, তারপর কলেজে গিয়েছিলাম বা অফিসে গিয়েছিলাম, তারপর আমি দুপুরের দিকে লাঞ্চ করেছিলাম, সন্ধ্যাবেলায় একটু শপিং এ গিয়েছিলাম, তারপরে এসে মাগরিবের নামাজ পড়লাম। হ্যাঁ, এইভাবে আপনি এই যে গিয়েছিলাম, করেছিলাম, পড়েছিলাম, লিখেছিলাম, যখন আপনি বলবেন, বলেন তো আপনার পরিবর্তনটা কোথায় করতে হবে, সাবজেক্টে, অবজেক্টে, না, ভার্বের ফর্মে। এখন অনেকেই মনে করে পাস্ট টেন্স মানে ডিডের ব্যবহার করতে হয়, অজের ব্যবহার করতে হয়, কিন্তু না, পাস্ট টেন্সে যখন আপনি কথা বলবেন, মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্মের ব্যবহারটা আপনাকে শিখতে হবে। এটা অনেকেই, মোস্ট অফ দ্য স্টুডেন্ট ভার্বের পাস্ট ফর্ম চেনে না, পাস্ট ফর্ম জানে না। এটা যদি আপনি না জানেন, আপনি কখনোই ইংলিশে এই ধরনের অতীতের কোনো কথা ডেসক্রাইব করতে পারবেন না। এটা আপনাকে শিখতে হবে। তাহলে টেন্সের কাজটা কি, আমি যখন কথা বলছি, কথাটা যে টাইমে বলছি সেই টাইম অনুযায়ী ভার্বের পরিবর্তন। এই দেখেন, আমি যদি আপনাকে বলি যে হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, এইখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে যে এই এই বডি পার্ট থেকে দেখেন, আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং ইয়েস্টারডে, আগের বাক্যে কি ছিল, আই গেট আপ।
আর্লি ইন দ্য মর্নিং এভরি ডে, এখানে কি আছে? আই গট আপ, অর্থাৎ গতকাল আমি খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম। জাস্ট ভার্বগুলোর দিকে ফোকাস করেন। আপনি যদি এই ভার্বগুলো জানেন তাহলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন। দেন আই ব্রাশড মাই টিথ, আমি আমার দাঁত ব্রাশ করেছিলাম। আই ওয়াশড মাই ফেস অ্যান্ড টুক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, আমি মুখ ধুয়েছিলাম এবং ফজরের নামাজের জন্য উজু করেছিলাম। দেন আই ডিড সাম এক্সারসাইজ, আই রিফ্রেশড মাই সেলফ অ্যান্ড টুক মাই ব্রেকফাস্ট, আমি ফ্রেশ হয়েছিলাম এবং ব্রেকফাস্ট করেছিলাম। দেন আই গট রেডি টু গো টু অফিস আর কলেজ অ্যাট 9:30 AM, আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। আই স্টার্টেড মাই ওয়ার্ক, আমার কাজ শুরু করেছিলাম। আই টুক লাঞ্চ অ্যাট 2 PM, আমি 2টায় আমার লাঞ্চ করেছিলাম। আফটার দ্যাট আই কেম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM, আমি 5টায় অফিস থেকে বাসায় এসেছিলাম। দেন আই স্পেন্ড সাম টাইম উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে আমি কিছু সময় কাটিয়েছিলাম। আই লার্নড ইংলিশ ফর 1 আওয়ার, 1 ঘন্টার জন্য ইংরেজি শিখেছিলাম। দেন আই টুক মাই ডিনার অ্যাট 10 PM, আমি 10টায় ডিনার করেছিলাম। আই ওয়েন্ট টু বেড ফর স্লিপিং অ্যাট 11 PM, সো দ্যাট ওয়াজ মাই ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস। সো এইভাবে আপনি যখন ভার্বের পাস্ট ফর্মগুলো ইউজ করছেন, এই যে আমি করেছিলাম, গিয়েছিলাম, লিখেছিলাম, থেকেছিলাম, এসেছিলাম, এই কথাগুলো আপনি ডিসক্রাইব করতে পারছেন। বাট আপনার যদি ভার্বের পাস্ট ফর্ম জানা না থাকে, অনেকে স্পেন্ডের পাস্ট ফর্ম স্পেন্ডেড বলে ফেলে, মনে করে যে বেশিরভাগ পাস্ট ফর্মে ইডি থাকে, বাট না, এটা স্পেন্ড। সো কাম ব্যাক, এটা অনেকে বোঝে না, এটার পাস্ট ফর্ম কেম ব্যাক। সো এগুলো আপনাকে আগে জানতে হবে। বিশ্বাস করেন, এগুলো যদি আপনি না জানেন, যেখান থেকে যে রুলস পড়েন, যে স্ট্রাকচার পড়েন, যে টিচারের কাছে ক্লাস করেন, কোনো লাভ হবে না। ভার্বের ফর্ম ডেভেলপ করে, মেমোরাইজ করে ল্যাঙ্গুয়েজটা শেখা শুরু করতে হবে। আপনি যে টাইমে কথা বলছেন সেই টাইম অনুযায়ী সঠিক ভার্বটাকে আপনার ইংলিশে অ্যাপ্লাই করতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, স্পোকেন ইংলিশ জাস্ট এই একটা ভিত্তির উপর দাঁড়ানো। আমি কি বললাম আপনারা কি বুঝতে পারছেন? বোঝা গেল? বোঝা যাচ্ছে? ইয়েস স্যার, হ্যাঁ। বুঝতে পারছি। তিনটা সিম্পল টেন্স স্যার বা ইনডিফিনিট টেন্স, তিনটা সিম্পল টেন্স বা ইনডিফিনিট টেন্স আমি আপনাদেরকে দেখালাম, এবং সেটাকে প্র্যাকটিক্যালি কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আপনারা দেখছেন। এখন যদি আমি আবার সময়ের পরিবর্তন করি, আমি যদি আপনাকে বলি যে এখন তো আমার ক্লাস করছেন, তো আগামীকাল আপনি কি করবেন? হোয়াট উইল ইউ ডু টুমরো? হোয়াট উইল বি ইউর টুমরো অ্যাক্টিভিটিস? আপনার আগামীকালকের কাজকর্মগুলো কি হবে? ক্যান ইউ ডিসক্রাইব ইন ইংলিশ? আপনি কি এটা ইংলিশে বলতে পারবেন? তো অনেকের ব্রেনে প্ল্যান করা আছে না, সেট আপ করা আছে না, আগামীকাল আমি এইখানে যাব, এটা করব, এটা করব, এর সাথে দেখা করব, এই টাইমে আসবো। সো আপনি মনে করেন বললেন যে স্যার আমি আগামীকাল খুব সকালে ঘুম থেকে উঠবো, তারপর ফজরের নামাজ পড়বো, কিছু ব্যায়াম করব, তারপর আমি অফিসে যাব, অফিসে আমার এক কলিগের সাথে দেখা করব, বিকালে বাসায় আসব, এসে মাগরিবের নামাজ পড়বো, যদি ভালো লাগে আবার আপনার ক্লাসে জয়েন করব। এই যে যাব, খাবো, পড়বো, লিখবো, চলবো, এগুলো আপনি কিভাবে ডিসক্রাইব করবেন? ভেরি সিম্পল, জাস্ট সাবজেক্ট বসান, একটা উইল ইউজ করতে হচ্ছে, এখানে শ্যাল বা উইলের ব্যবহার হয়, আর মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মটা, বেস ফর্মটা আপনাকে ব্যবহার করতে হবে, তাহলেই কথাটা ফিউচারে চলে যায়। তাহলে ভেবে দেখেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কি খুব কঠিন? কঠিন না। সাবজেক্ট সাবজেক্টের জায়গায়, অবজেক্ট অবজেক্টের জায়গায়, মূলত কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা কোথায় হয়? ভিতরে, ভার্বের ফর্মে, সেইটা আপনাকে জানতে হবে। আই উইল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং টুমরো, আমি আগামীকাল খুব সকালে ঘুম থেকে উঠবো, তাহলে আই গেট আপ, আমি উঠি। আই গট আপ, আমি উঠেছিলাম। আই উইল গেট আপ, আমি উঠবো। এইভাবে প্র্যাকটিসটা করতে হবে। দেন আই উইল ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত ব্রাশ করব। আই উইল ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, আমি মুখ ধুবো এবং ফজরের নামাজের জন্য উজু করব। দেন আই উইল ডু সাম এক্সারসাইজ, আমি কিছু ব্যায়াম করব। আই রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট, আমি ফ্রেশ হব এবং ব্রেকফাস্ট করব। দেন আই উইল গেট রেডি টু গো টু অফিস আর কলেজ অ্যাট 9:30 AM, আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হব। আই উইল স্টার্ট মাই ওয়ার্ক, আমার কাজ শুরু করব। দেন আই উইল টেক লাঞ্চ অ্যাট 2 PM, আমি 2টায় লাঞ্চ করব। আফটার দ্যাট আই উইল কাম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM, আমি 5টায় অফিস থেকে বাসায় ফিরবো। আই উইল স্পেন্ড সাম টাইমস উইথ মাই ফ্যামিলি, পরিবারের সাথে কিছু সময় কাটাবো। দেন আই উইল লার্ন ইংলিশ ফর 1 আওয়ার, 1 ঘন্টার জন্য ইংরেজি শিখবো। আই উইল টেক মাই ডিনার অ্যাট 10 PM, দেন আই উইল গো টু বেড ফর স্লিপিং অ্যাট 11 PM, সো দ্যাট উইল বি মাই টুমরো অ্যাক্টিভিটিস। সো এইভাবে যদি আপনি, এইখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে 3টা টাইমের উপর ডিপেন্ড করে, 3টা অ্যাক্টিভিটিস এর উপর, এখানে আপনি প্রতিদিন যে কাজগুলো করেন সেই ভার্বটাকে ইউজ করবেন। আপনি গতকাল যা যা করেছিলেন সেটাকে ব্যবহার করে একটা প্রেজেন্টেশন তৈরি করবেন। আপনি আগামীকাল কি করবেন তার উপর ডিপেন্ড করে একটা প্রেজেন্টেশন তৈরি করবেন। যদি এইভাবে নিজের সেলফ অ্যাক্টিভিটিস এর উপর আপনি প্রেজেন্টেশন তৈরি করতে পারেন, আপনি ডেসক্রাইব করতে পারেন, একবার ভেবে দেখেন আপনার ডেভেলপমেন্টটা কত দ্রুত হবে।
এইটা আপনাকে করতে হবে। অনেকেই বলেন আপনার পেইড কোর্স আর ফ্রি কোর্সের পার্থক্য কি? পার্থক্য এইটা, ফ্রি ক্লাসে ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়ে যায়, পেইড কোর্সে টু ওয়ে কমিউনিকেশন হয়। টু ওয়ে কমিউনিকেশন ছাড়া ভাষা শেখা সম্ভব না। আমি আপনাকে এই তিনটা কোশ্চেন দিলাম, হোয়াট ডু ইউ ডু এভরি ডে, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, হোয়াট উইল ইউ ডু টুমরো। এই তিনটা টাইমের উপর, তিনটা কোশ্চেনের উপর আপনি যখন তিনটা ডিফারেন্ট প্রেজেন্টেশন আমার সামনে প্রেজেন্ট করছেন, সেখানে আপনার ভুল হলে ওই ভুলটা আমি ধরিয়ে দিতে পারছি পেইড ক্লাসে টু ওয়ে কমিউনিকেশনের মাধ্যমে। বাট ফ্রি ক্লাসে কি সেটা সম্ভব? আমি এখন আনমিউট করে দিলে একসাথে সবাই কথা বলে উঠবে, এখানে ওই ওয়েল এনভায়রনমেন্টটা থাকে না। সো পেইড কোর্স আর ফ্রি কোর্সের পার্থক্য এইটাই। বাট এইখানে কি আমি কম পরিশ্রম করছি? না, আমি আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদের প্রত্যেকটা বিষয় বোঝাচ্ছি বা শেখাচ্ছি। তো যদি শেখার ইচ্ছা থাকে, ভালোভাবে নেওয়ার ইচ্ছা থাকে, আপনারা কি করবেন? আপনারা এইভাবে এই তিনটা টাইমের উপর নিজের মতো করে একটা প্রেজেন্টেশন তৈরি করবেন। যারা পারবেন আমার পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন, আমাকে দেখাবেন। একবার আপনি যদি ইংলিশে কথা বলা শুরু করেন, বারবার কথা বলতে ইচ্ছা হবে, নিজের ভিতরে একটা কনফিডেন্ট কাজ করবে বা প্লেজার কাজ করবে। যারা মনে করে আমি পারি না, আমি ভোকাবুলারিতে দুর্বল, আমি টেন্স বুঝি না, কিছুই পারি না, আগে ভালো করে শিখি তারপর কথা বলবো, তারা কোনোদিনও কথা বলতে পারবে না। সারা জীবন শিখে যেতে হবে। বাট একবার কথা বলা আপনি শুরু করেন, এগুলোর জন্য আহামরি কোনো গ্রামার লাগে না, কোনো ভোকাবুলারি লাগে না। এই যে সেন্স বা স্ট্র্যাটেজি বা টেকনিক গুলো আমি দেখাচ্ছি, ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে আপনি যদি এই প্রেজেন্টেশন গুলো তৈরি করতে পারেন, একবার কথা বলা শুরু করতে পারেন, আপনি বারবার কথা বলতে পারবেন। প্রেজেন্টেশন তৈরি করতে আপনার ইচ্ছা হবে, নিজের ভিতরে একটা প্লেজার বা কনফিডেন্ট কাজ করবে যে আমি তো ইংলিশে কথা বলতে পারছি, তাহলে হয়তো পারবো। কথা বলা শুরু করতে হবে, কারণ এটা ভাষা, এটা ল্যাঙ্গুয়েজ, এটা সায়েন্স না, এটা ম্যাথ না যে টিচার পড়ালো আমি মনোযোগ দিয়ে বুঝলাম। ইউ নিড টু জেনারেট আইডিয়া ফ্রম ইউর ওন ব্রেইন অ্যান্ড ইউ হ্যাভ টু স্পিক ফ্রম ইউর ওন মাউথ। মাউথ এক্সারসাইজ ইজ মোস্ট ইম্পর্টেন্ট টু ডেভেলপ আ নিউ ল্যাঙ্গুয়েজ। কেউ কি বুঝতে পারছেন আমি কি বললাম? আপনাকে প্র্যাকটিসটা করতে হবে। প্র্যাকটিসের কোনো অল্টারনেটিভ ওয়ে নাই যদি আপনি ভাষা শিখতে চান। এবং প্র্যাকটিসটা কিভাবে করতে হবে? এই ডিফারেন্ট টাইম মেনটেন করে। কারণ আপনি যদি টাইমের সঠিক ব্যবহার না জানেন, আপনি কিন্তু প্র্যাকটিক্যাল লাইফ এসে আপনি আর পারবেন না। বুঝতে পারছেন আমি কি বলছি? প্র্যাকটিক্যাল সিচুয়েশনে আপনি ইংলিশে কথা বলতে পারবেন না। আপনাকে এই জন্য যে টাইমে আপনি একটা একটা কথা বলতে যাচ্ছেন, সেই টাইম অনুযায়ী আপনাকে কি করতে হবে বলেন তো? সঠিক ভার্বের ফর্ম ইউজ করতে হবে। সঠিক ভার্বের ফর্ম কি করতে হবে? অ্যাপ্লাই করতে হবে, রাইট? যেটা বললাম, ক্লিয়ার কথা? বুঝতে পারছেন প্রত্যেকে? হ্যাঁ। আমরা ভাষাটা কিভাবে শিখবো? প্র্যাকটিক্যালি শিখবো। আমি প্র্যাকটিক্যালি বোঝাতে পারলাম কিনা? আমি আপনাদের তিনটা ইনডিফিনিট টেন্সের ব্যবহার দেখালাম কি? তিনটা ইনডিফিনিট টেন্সের ব্যবহার দেখালাম কিসের মাধ্যমে? এই যে সক বা টেবলের মাধ্যমে। তারপর পরই কি করলাম? সেইটাকে অ্যাপ্লাই করে কিভাবে প্রেজেন্টেশন দেওয়া যায় সেটা আমি আপনাদেরকে দেখালাম। আমি কি আপনাদের বলছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, বৈজ্ঞানিক সত্য বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে? বাংলা ক্রিয়াপদের শেষে এ ইয় তে থাকলে সেটা হয়, ল লে লাম থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, অতীতে কেউ কোনো কাজ করেছিল, সাবজেক্ট প্লাস ভার্ব এর পাস্ট ফর্ম থাকলে পাস্ট ইনডিফিনিট। আমি কিন্তু এইভাবে ডিটেলসে কোনো রুলস বা স্ট্রাকচার আপনাকে দেখাইনি, জাস্ট এইখানে সেন্সটা বুঝালাম। টেন্সটা আসলে কি? টেন্স হচ্ছে আসলে ভার্বের ফর্মের চেঞ্জ, সেটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে কিভাবে স্পিকিং করতে হয় সেটা আমি দেখালাম। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন প্র্যাকটিক্যাল ওয়েটা? হ্যাঁ, ক্লিয়ার? ওকে, এখন দেখেন, শুধু এইভাবে শুধু এইভাবে সেন্টেন্স তৈরি করলে হবে না। আমাদের একটা সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ করা শিখতে হবে। ড্রিল প্র্যাকটিস করতে হবে, না হলে ডেভেলপ করা সম্ভব না। যেমন এই যে আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি। আই ওয়াচ টিভি, আমি টিভি দেখেছিলাম। আমি যদি আপনাকে বলি যে তুমি কখন টিভি দেখেছিলে, ইংলিশ বলতে পারবেন? তুমি কখন টিভি দেখেছিলে? তাহলে ওয়েন ডিড ইউ ওয়াচ টিভি? তাহলে এই যে কথাটা আমি বললাম, এই কথাটা আপনি ইনস্ট্যান্টলি তখন বলতে পারবেন যখন এই সেন্টেন্সটাকে ভেঙে নেগেটিভ ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে পারবেন। আমি যদি বলি তুমি কেন টিভি দেখোনি, তুমি কেন টিভি দেখোনি, ওয়াই ডিডন্ট ইউ ওয়াচ টিভি? এই যে কথাটা আমি বললাম, এই কথাটা আপনি কখন বলতে সক্ষম হবেন? যখন শুধু টেন্স শিখে বসে থাকলে হবে না, যখন আপনি এই প্রত্যেকটা টেন্সকে আবার ভাঙতে পারবেন। আপনাকে ভাঙা শিখতে হবে। সেটা কিভাবে শিখবেন আমি বলে দিব, বাট আমি একটা সেন্টেন্স একটু দেখাই আপনাদের শর্টকাটে। এই দেখেন, এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে টেন্সে টোটাল স্ট্রাকচার আছে 12টা ইংলিশ ল্যাঙ্গুয়েজে। একটা সেন্টেন্সকে ভেঙে 12টা সেন্টেন্সে পরিণত করা যায়, জাস্ট একটা সেন্টেন্স। দেখেন, হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়। আমি যদি বলি হি ডাজন্ট ড্রাইভ আ কার, সে গাড়ি চালায় না। ডাজ হি ড্রাইভ আ কার, সে কি একটা গাড়ি চালায়? ডাজন্ট হি ড্রাইভ আ কার, সে কি একটা গাড়ি চালায় না। ওয়ার ডাজ হি ড্রাইভ আ কার,
সে কোথায় একটি গাড়ি চালায়? ওয়েন ডাজ ই ড্রাইভ আ কার? সে কখন একটি গাড়ি চালায়? হাউ ডাজ ই ড্রাইভ আ কার? সে কিভাবে একটি গাড়ি চালায়? ওয়াই ডাজ ই ড্রাইভ আ কার? সে কেন একটি গাড়ি চালায়? ওয়ার ডাজন্ট হি ড্রাইভ আ কার? সে কোথায় গাড়ি চালায় না? ওয়াই ডাজন্ট হি ড্রাইভ আ কার? সে কেন গাড়ি চালায় না? ওয়েন ডাজন্ট হি ড্রাইভ আ কার? সে কখন গাড়ি চালায় না? হাউ ডাজন্ট হি ড্রাইভ আ কার? সে কিভাবে গাড়ি চালায় না? হি ড্রোভ এ কার। সে একটা গাড়ি চালিয়েছিল। হি ডিডন্ট ড্রাইভ আ কার। সে গাড়ি চালায়নি। জাস্ট যদি এতটুকু বলেন ডিড হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালিয়েছিল, এটা কি ইয়েস নো কোশ্চেন বলেন। ডিডন্ট হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায়নি, নেগেটিভ ইন্টারোগেটিভ। এর আগে যদি ডাব্লিউএইচ ওয়ার্ড অ্যাড করেন আপনার সিচুয়েশন অনুযায়ী, তখন ইনফরমেটিভ কোশ্চেন হয়। ওয়ার ডিড হি ড্রাইভ আ কার? সে কোথায় গাড়ি চালিয়েছিল? ওয়েন ডিড হি ড্রাইভ আ কার? সে কখন গাড়ি চালিয়েছিল? হাউ ডিড হি ড্রাইভ আ কার? সে কিভাবে গাড়ি চালিয়েছিল? ওয়াই ডিড হি ড্রাইভ আ কার? সে কেন গাড়ি চালিয়েছিল? সো এই ওয়াই, ওয়েন, কেন আসবে, কিভাবে আসবে, ডু কখন হবে, ডাস কখন হবে, ডিড কখন হবে, সেটা আমি একটু পরে আপনাদেরকে এইটার ডিটেলস আমি বুঝিয়ে দিচ্ছি। জাস্ট এখানে এতটুকু আপনারা বোঝেন যে এইভাবে শুধু সেন্টেন্স যে আমি তৈরি করলাম বা ওই যে প্রেজেন্টেশন দিলাম, ওইটা শুধু দিলে হবে না, এই প্রত্যেকটা সেন্টেন্সকে আবার ভাঙা শিখতে হবে, প্রত্যেকটা সেন্টেন্সের ভিতরে যেতে হবে, এটাকে ড্রিল করতে হবে। ড্রিল করা মানে কি বলে না, ড্রিল করো, এটা ভিতরে ঢুকতে হবে, ফুটা করতে হবে, প্রত্যেকটা সেন্টেন্সকে ভাঙতে হবে, ট্রান্সফর্ম করতে হবে। এইটা যদি আপনি ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন, আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি এটা ধরে ধরে প্র্যাকটিস করাই, যদি আপনি করতে পারেন দেখবেন হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। বাংলায় আপনার মনে যেটাই আসুক না কেন, সেটা কোনো কোশ্চেন হোক, কোনো নেগেটিভ সেন্টেন্স হোক, আপনি ইনস্ট্যান্টলি সেটা ইংলিশে বলতে পারবেন। তাহলে আমি কি বলছি বলেন তো, এখানে প্রত্যেকটা সেন্টেন্সকে কি করতে হবে, আমাদের ড্রিল করতে হবে। কি করতে হবে? ভাঙতে হবে, ভাঙতে ড্রিল হবে, করতে হবে। রাইট। ওকে, সো এই একটা পার্ট গেল। তাহলে আমরা কি কি শিখলাম? প্রেজেন্ট সিম্পল টেন্স, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল বা ইনডিফিনিট টেন্স, এগুলো দিয়ে কিভাবে প্রেজেন্টেশন দিতে হয় সেটা শিখলাম। এই ড্রিল করা কিভাবে করতে হয় এটা আমি বলবো আপনাদেরকে। তার আগে আমি আর বাকি যে টেন্স গুলো আছে সেটা একটু কাভার করি। অর্থাৎ আমাদের এর পরবর্তী টেন্স হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, কন্টিনিউয়াস টেন্স। এখন দেখেন, কথার ভিতরে সবকিছু লুকিয়ে থাকে। কন্টিনিউয়াস শব্দের অর্থ কি? চলমান। এরপর আমরা শিখবো পারফেক্ট টেন্স। সো কন্টিনিউয়াসটা আগে যদি বুঝি, কন্টিনিউয়াস মানে আমরা জানি চলমান। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি? বর্তমানে কোনো কিছু হচ্ছে বা চলছে, এটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলি। রাইট নাও মানে কি? যেমন আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, আই এম টেকিং ইউর ক্লাস, আপনারা আমার ক্লাস করছেন, ইউ আর ডুইং মাই ক্লাস। কেউ একজন ভাত খাচ্ছে, আমি বলতে পারি সামওয়ান ইজ ইটিং রাইস। কেউ একজন বই পড়ছে, সামওয়ান ইজ রিডিং আ বুক। অর্থাৎ রাইট নাও, ইনস্ট্যান্টলি কোনো একটা কাজ হচ্ছে বা চলছে, এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলি। ভেরি সিম্পল, যেটা আপনারা জানেন সেটা নিয়ে আমি বেশি কথা বলবো না, যেটা জানেন না আমাকে সেইটার উপর ফোকাস করতে হবে, রাইট? সো পাস্ট কন্টিনিউয়াস, অতীতে কোনো একটা কাজ হচ্ছিল বা চলছিল। প্র্যাকটিক্যাল সেন্সটা কি মনে করেন, আহ, এখন আপনি আমার ক্লাস করছেন, আপনার ফোনে কেউ একজন কল দিচ্ছে, আপনি ক্লাসে থাকার কারণে কলটা রিসিভ করতে পারছেন না, কলটা ধরতে পারছেন না। তো ক্লাস শেষে আপনি তাকে কল ব্যাক করে বললেন যে তুমি যখন আমাকে কল দিচ্ছিলে আমি একটা ক্লাসে ছিলাম। দেখেন, এই যে তুমি যখন কল দিচ্ছিলে মানে তখন কাজটা অতীত হয়ে যাচ্ছে না? সে তো কল দিয়েই যাচ্ছিল আপনাকে, আপনি তো তখন ধরতে পারেননি, আপনি পরে কল ব্যাক করে বললেন। তো এই যে অতীতে সে কন্টিনিউয়াসলি একটা কাজ করে যাচ্ছিল, দ্যাট ইজ কল্ড পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওয়েন ইউ ওয়ার কলিং মি, আই ওয়াজ ইন আ ক্লাস, আমি একটা ক্লাসে ছিলাম। ওয়েন ইউ ওয়ার কলিং মি, তাহলে তারা স্কুলে যাচ্ছিল, দে ওয়ার গোয়িং টু স্কুল, তারা স্কুলে গিয়েছিল, দে ওয়েন্ট টু স্কুল। যাচ্ছিল, দে ওয়ার গোয়িং টু স্কুল। আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। সে বই পড়ছিল, শি ওয়াজ রিডিং আ বুক। সে বই পড়েছিল যদি বলি, শি রেড আ বুক। সে চিঠি লিখিতে ছিল বা লিখছিল, শি ওয়াজ রাইটিং আ লেটার। লিখেছিল, শি রোট আ লেটার। সো এইভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স গুলো হয়, কিসে? অতীতে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল। আর ফিউচার কন্টিনিউয়াস মানে কি? ভবিষ্যতে কোন একটা কাজ যদি বলি হবে, তাহলে ফিউচার ইনডিফিনিট, আর হতে থাকবে বা চলতে থাকবে ফিউচার কন্টিনিউয়াস। যেমন আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, আমার ক্লাসটা এখনো শেষ হয়নি, তো আমি ক্লাসটা আরো কিছুক্ষণ ধরে নিতে থাকবো, তাহলে আমি কি বলতে পারি? আই উইল বি টেকিং দিস ক্লাস। আমি ক্লাস নিতে থাকবো। ইউ উইল বি ডুইং মাই ক্লাস, আপনারা ক্লাস করতে থাকবেন। শি উইল বি ইটিং রাইস, সে ভাত খেতে থাকবে। শি উইল ইট রাইস, সে ভাত খাবে। আই উইল টেক ক্লাস, আমি ক্লাস নিব। কিন্তু নিতে থাকবো, করতে থাকবো, খেতে থাকবো, যেতে থাকবো, তখন শ্যাল বা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি হয়। তো এটা আমি দেখাই দিচ্ছি আপনাদের। কিন্তু
ওই যেটা বললাম, যেটা আমরা জানি না সেটা জানতে হবে। এইখানে দেখেন একটা নোট আছে, এইটা একটু মেনটেন করতে হয়, বিশেষ করে বিসিএস, ব্যাংক জব বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এখান থেকে কোশ্চেন আসে। দেখেন এই জায়গাটাতে কিছু ভার্ব আছে, যেমন ফিল, হিয়ার, ফেয়ার, সি, স্মেল, ডিজায়ার, লাভ, লাইক, ওয়ান্ট, উইশ। এই যে শব্দগুলো, এগুলো হচ্ছে ভার্ব রিলেটেড ওয়ার্ড। এই শব্দগুলোর সঙ্গে কখনো আইএনজি যুক্ত করা যায় না। এই শব্দগুলোকে কখনো কন্টিনিউয়াস টেন্সে লেখা যায় না। কি বললাম বলেন তো? এই যে শব্দগুলো আপনারা দেখছেন, এগুলোকে কখনো কন্টিনিউয়াস টেন্সে লেখা যায় না। মনে করেন আমি তোমাকে অনুভব করছি, আমি যদি বলি আই এম ফিলিং ইউ, দ্যাট উইল বি রং। ইউ হ্যাভ টু সে আই ফিল ইউ। মনে করেন আপনি আপনার একটা বন্ধুর সাথে একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে দেখছেন গাছে একটা সুন্দর টিয়া পাখি বসে আছে, সুন্দর একটা পাখি। এখন আপনি আপনার বন্ধুকে বলছেন, দেখো খুব সুন্দর একটা পাখি দেখতেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস, বাংলায় আপনি কন্টিনিউয়াস টেন্সই মেনটেন করছেন। আপনি বললেন যে উই আর সিং আ বিউটিফুল প্যারট আর বার্ড, যাই বলেন না কেন, উই আর সিং, এটা একটা ভুল সেন্টেন্স। উই সি আ বিউটিফুল বার্ড, আমরা খুব সুন্দর একটা পাখি দেখছি। কেন সিং বলতে পারবো না, কেন ফিলিং বলতে পারবো না? দেখেন আমাদের একটা 3 অক্ষরের ম্যাজিক্যাল ওয়ার্ড আছে না? আমি যদি বলি আমি তোমাকে ভালোবাসি, ইংলিশ কি? আই লাভ ইউ। আমি যদি বলি আমি তোমাকে ভালোবেসেছিলাম, আই লাভড ইউ। আমি ভালোবাসবো, আই উইল লাভ ইউ। কিন্তু কেউ কি কাউকে বলে, কখনো শুনছেন যে আই অ্যাম লাভিং ইউ? মনে করেন কারোর সাথে রিলেশন কারো চলমান আছে, কন্টিনিউয়াসলি চলতেছে, তো একজন গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে বা যেই হোক, হাজবেন্ড ওয়াইফকে, কেউ কি বলে আই আই অ্যাম লাভিং ইউ? লাভের সাথে কখনো আইএনজি আপনারা দেখছেন? হয় না, বলে না। কেন হয় না জানেন? কারণ এগুলো ভিতরের একটা অনুভূতি। এই যে ভার্বগুলো, এই ভার্বগুলোকে বলা হয় স্ট্যাটিক ভার্ব, স্ট্যাটিক ভার্ব, নট ডাইনামিক, মানে চলমান না। অর্থাৎ আইএনজি কার সাথে বসবে? যেগুলো কাজ করা বোঝায়, কাজটা দেখা যায়, যেগুলো অ্যাক্টিভিটিসটা, আমি ভাত খাচ্ছি, হাত দিয়ে তুলতেছি, গাল দিয়ে খাচ্ছি, সে চিঠি লিখতেছে, কাজ করতেছে, বাট আমি অনুভব করতেছি তোমাকে। এখানে কাজ কি দেখা যাচ্ছে? কোনো কাজ ঘটতেছে, চলতেছে, হচ্ছে? আমি একটা পাখি দেখছি, পাখি গাছের ডালে, আমার চোখ আমার কাছে, আমি কি চোখ নিয়ে দৌড়াচ্ছি? কোনো কাজ কি এখানে হচ্ছে? আমি তো স্থির, পাখিও স্থির, কিছুই হচ্ছে না। আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসা নিয়ে কি আমি দৌড় দৌড় দিচ্ছি? দেখা যাচ্ছে সেটা? না। তাহলে এই যে ভার্ব গুলো, এইখানে যে ভার্ব গুলো আপনারা দেখছেন, এই ভার্ব গুলো, আমি এক গ্লাস পানি চাচ্ছি, আই অ্যাম ওয়ান্টিং আ গ্লাস অফ ওয়াটার হয় না, আই ওয়ান্ট। আমি বিষয়টা বুঝতেছি, আই অ্যাম আন্ডারস্ট্যান্ডিং হয় না, আই আন্ডারস্ট্যান্ড। অর্থাৎ বাংলায় কথাটা কন্টিনিউয়াস টেন্সে প্রকাশ পেলেও, কন্টিনিউয়াস টেন্সের মতো মনে হলেও, ইংলিশে কন্টিনিউয়াস টেন্সে লেখা যায় না। এগুলোকে প্রেজেন্ট সিম্পল টেন্সে লিখতে হয়, ইনডিফিনিট টেন্সে লিখতে হয়। এই যে ভার্বগুলো, এই ভার্বগুলোর সাথে ওইভাবে আইএনজি যুক্ত করা যায় না। বাট স্পোকেন ইংলিশে অনেকে করে ফেলে বা করে। ওইভাবে স্পোকেন ইংলিশে ভুলটা ধরা হয় না যদিও, কারণ এটা কমিউনিকেশনের ভাষা, একজন অপোজিট পার্সনকে আপনার কথা বোঝাতে পারলে হলো। বাট এগুলো রিটেন ইংলিশে, বিশেষ করে ফর্মাল রাইটিং এ অনেক বেশি মেনটেন করা হয়। বা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্টের বিভিন্ন কোশ্চেনে এখান থেকে ওই কমন মিস্টেক, এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে। ঠিক আছে? আমার কথা কি বুঝতে পারছেন? আমি কি বোঝাতে পারলাম আপনাদেরকে জিনিসটা আসলে কি? Yes, sir. হ্যাঁ, এই ভার্বগুলোর সাথে আইএনজি ওইভাবে Yes. ইউজ করা যায় না। বাংলায় হয়তো আপনি কন্টিনিউয়াস টেন্সে বলছেন, আপনার ইংলিশে কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে ইচ্ছা হবে, যে আমি তোমাকে অনুভব করছি, আমি একটা পাখি দেখছি, আমি এটার খুব সুস্বাদু ঘ্রাণ পাচ্ছি, স্মেল, সে স্মেলিং, এরকম বলা যায় না। ওকে, বাংলায় কন্টিনিউয়াস হবে, বাট ইংলিশে প্রেজেন্ট সিম্পল টেন্সে লিখতে হয়, কন্টিনিউয়াস টেন্সে লেখা যায় না। আচ্ছা, তাহলে কন্টিনিউয়াস টেন্সের ফাংশনটা কি যদি সহজভাবে আমরা বুঝি? জায়গাটা হচ্ছে এই, যে সাবজেক্ট, দেন অক্সিলারি ভার্ব থাকে, আর মেইন ভার্বের সাথে আইএনজি থাকে। অক্সিলারি ভার্বের পরিবর্তনের মাধ্যমেই প্রেজেন্ট, পাস্ট, ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইন্ডিকেট করা হয়। অর্থাৎ জাস্ট একবার প্র্যাকটিসটা করবেন। এগুলো সবই কিন্তু আমার লেখা যে বইটা আছে, স্পিক ইংলিশ, বইটাতে দেওয়া আছে। আই এম রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখতেছি, মানে লিখছি। আই ওয়াজ রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখিতেছিলাম। আই উইল বি রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখতে থাকবো। উই আর প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছি। উই ওয়ার প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলিতেছিলাম বা খেলছিলাম। উই উইল বি প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতে থাকবো। ইউ আর ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাচ্ছ বা চালাইতেছো। ইউ ওয়ার ড্রাইভিং আ কার, তুমি একটা গাড়ি চালাচ্ছিলে বা চালাইতেছিলে। ইউ উইল বি ড্রাইভিং আ কার, তুমি একটি গাড়ি চালাতে থাকবে। হি ইজ সিঙ্গিং আ সং, সে একটা গান গাচ্ছে বা
গাইতেছে, হি ওয়াজ সিঙ্গিং আ সং, সে একটা গান গাইতেছিল, শি উইল বি সিঙ্গিং আ সং, সে একটা গান গাইতে থাকবে, শি ইজ জয়নিং দ্য পার্টি, সে পার্টিতে জয়েন করছে, শি ওয়াজ জয়নিং দ্য পার্টি, সে পার্টিতে জয়েন করছিল, শি উইল বি জয়নিং দ্য পার্টি, সে জয়েন করতে থাকবে, দে আর ড্রয়িং আ পিকচার, তারা একটা ছবি আঁকছে, দে ওয়ার ড্রয়িং আ পিকচার, তারা একটা ছবি আঁকিতেছিল বা আঁকছিল, দে উইল বি ড্রয়িং আ পিকচার, তারা একটা ছবি আঁকতে থাকবে, রানা ইজ রিডিং আ বুক, রানা একটা বই পড়ছে, রানা ওয়াজ রিডিং আ বুক, রানা একটা বই পড়ছিল, রানা উইল বি রিডিং আ বুক, রানা একটা বই পড়তে থাকবে। অর্থাৎ একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করছে, রেগুলার ওয়েতে হচ্ছে বা চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, অতীতে কোনো একটা কাজ হচ্ছিল বা চলছিল, পাস্ট কন্টিনিউয়াস, আর ভবিষ্যতে কোনো একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে বোঝালে সেটাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। ভেরি সিম্পল, আপনারা একটু প্র্যাকটিস করবেন। আমার এই পিডিএফ আমি পাঠিয়ে দিব আপনাদের, ফ্রিতেই তো পাঠাচ্ছি, এগুলোর জন্য কি আমি টাকা নিচ্ছি না। প্র্যাকটিস করবেন, কেন করবেন না? আপনি সুযোগ পাচ্ছেন, করবেন। এখানে সেন্টেন্স দেওয়া আছে, নেগেটিভ কিভাবে করবেন দেওয়া আছে, ইন্টারোগেটিভ কিভাবে করবেন দেওয়া আছে, নেগেটিভ ইন্টারোগেটিভ দেওয়া আছে। আহ এগুলো সব যদি আমি দেখাতে যাই অনেক সময় চলে যাবে। এই দেখেন, হি ইজ গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছে, হি ইজন্ট গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছে না, ইজ হি গোয়িং টু মার্কেট, সে কি বাজারে যাচ্ছে, ইজন্ট হি গোয়িং টু মার্কেট, সে কি বাজারে যাচ্ছে না, হি উইল বি প্লেইং ক্রিকেট, তাহলে এর অর্থ কি বলেন তো? সে ক্রিকেট খেলতে থাকবে। হি ওন্ট বি প্লেইং ক্রিকেট, সে ক্রিকেট খেলতে থাকবে না, মানে হি উইল নট বি, উইল নট কে সংক্ষেপে ওন্ট বলা হয়। উইল হি বি প্লেইং ক্রিকেট, সে কি ক্রিকেট খেলতে থাকবে, ওন্ট হি বি প্লেইং ক্রিকেট, সে কি ক্রিকেট খেলতে থাকবে না। এইগুলো কিভাবে হয় সেটা আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি, বাট এইটার আগে আমরা একটু পারফেক্ট টেন্সটাকে কমপ্লিট করতে চাই। পারফেক্ট টেন্স এটা একটু জটিল, প্রত্যেককে একটু এই জায়গায় মনোযোগ দেন। এটা শেষ করে আমি প্র্যাকটিক্যালি কয়েকটা বিষয় আপনাদেরকে দেখাবো, আপনাদের আমার সাথে একটু পারফর্ম করতে হবে। দেখেন, বোঝার চেষ্টা করেন। পারফেক্ট, তিনটা পারফেক্ট টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট। কয়টা? তিনটা। এই তিনটা পারফেক্ট টেন্স কি আগে আমাকে এটা বুঝতে হবে। আমার কথাটাকে শোনেন, তারপর স্ক্রিনে দেখবেন। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে কোন একটা কাজ এইমাত্র শেষ হয়েছে, আবারও বলছি, দেখেন এখানে লেখা আছে, কোন একটা কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বর্তমানে আছে, তার ফল বর্তমানে আছে, এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। হ্যাঁ, এটা আমরা জানি কিনা? অর্থাৎ একটা কাজ হয়ে গেছে, মনোযোগ দিয়ে বোঝেন, আমি এটা একটু ধীরে সুস্থে বলছি এই জন্য, অন্যান্য টেন্সের সাথে কম্পেয়ার করতে হবে। একটা কাজ হয়ে গেছে কিন্তু কাজটা বেশিক্ষণ আগে হয়নি, রিসেন্টলি শেষ হয়েছে, তার একটা ফল বা রিয়েকশন আছে, সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলছে। যেমন আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, এখন ওই যে বললাম যে আমাকে মনে করেন একজন কল করছে বা আপনাকে একজন কল করছে, আপনি কলটা রিসিভ করতে পারছেন না, ক্লাস শেষ করে আপনি তাকে কল ব্যাক করলেন, সে বলল আমি তোমাকে কল দিয়ে যাচ্ছি, মানে যাচ্ছিলাম, তুমি কি করছিলে এতক্ষণ, হোয়াট আর ইউ ডুইং। এখন আপনি বললেন আমি এইমাত্র একটা ক্লাস শেষ করেছি, এই যে কথাটা, আই হ্যাভ ফিনিশড আ ক্লাস জাস্ট নাও, এইটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। একটা কাজ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, বাট খুব বেশিক্ষণ আগে হয়নি, রিসেন্ট টাইমে হয়েছে, সেটা প্রেজেন্ট পারফেক্ট। এর একটা স্ট্রাকচার আছে, আপনারা জানেন, সাবজেক্টের পর হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সঙ্গে পাস্ট সিম্পল বা ইনডিফিনিট টেন্স যেটা, এটার একটা সংঘর্ষ বা ক্রাশ হয়। যেমন মনে করেন আমি যদি বলি আই হ্যাভ ইটেন রাইস, এর অর্থ হচ্ছে আমি ভাত খেয়েছি, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3, এটাকে প্রেজেন্ট পারফেক্ট বলে। এটা আমি কখন বলতে পারি? মনে করেন আমি সন্ধ্যাবেলায় ভাত খেয়ে আমি আপনাদের রাতে পড়াতে বসছি, তো কেউ যদি আপনাকে বলে আপনি কি রাতে ভাত খেয়েছেন, আমি বলছি হ্যাঁ আমি এইমাত্র ভাত খেয়েছি, আমি একটু আগে খেয়েছি। আর যদি বলে আমি সকালে খেয়েছিলাম, গতকাল ভাত খেয়েছিলাম, আজ সারাদিন খাইনি, তখন আমি পাস্ট টেন্স ব্যবহার করতে পারি যে আই এইট রাইস ইন দ্য মর্নিং, আই এইট রাইস ইয়েস্টারডে। পাস্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পর ভি2, ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি আর পাস্ট ইনডিফিনিট টেন্স কি, এটা একটু বোঝেন। পাস্ট ইনডিফিনিট টেন্স চেনা যায় খুব সহজে, বাংলা ক্রিয়াপদে ল বা লাম থাকে, আমি করেছিলাম, গিয়েছিলাম, সে এসেছিল, করেছিল, থেকেছিল, নিয়েছিল, দিয়েছিল, এরকম অর্থ আসে ভি2। আর প্রেজেন্ট পারফেক্টে হচ্ছে করেছে, গিয়েছে, থেকেছে, এসেছে, নিয়েছে, কাজটা হয়ে গেছে কিন্তু তার একটা ফল বা রিয়েকশন আছে, বেশিক্ষণ আগে হয়নি।
যেমন আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, আই এইট রাইস, আমি ভাত খেয়েছিলাম। এই পার্থক্যটা আপনারা বুঝলেন। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের যখন নেগেটিভ সেন্টেন্স করা হয়, আই রিপিট ইট, প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের যখন নেগেটিভ সেন্টেন্স করা হয়, তখন দুটোরই বাংলা অর্থ সেম হয়। মানে আপনি যদি বলেন আই হ্যাভ নট ইটেন রাইস, এর বাংলা অর্থ আমি ভাত খাইনি, খাইনি। আই ডিডন্ট ইট রাইস, এর বাংলা অর্থ আমি ভাত খাইনি। আমি ভাত খাই না, আই ডোন্ট ইট রাইস। আমি খাবো না, আই ওন্ট ইট রাইস। কিন্তু আমি খাইনি, আই ডিডন্ট ইট রাইস। আমি ভাত খাইনি, আই হ্যাভ নট অর আই হ্যাভেন্ট ইটেন রাইস। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্সের বাংলা অর্থ সেম হয়। আপনি কখন কোনটা বসাবেন এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করবে। আপনি একটা কাজ করেননি, এই কাজটা আপনি কি রিসেন্ট টাইমে করেননি নাকি অনেক আগে করেননি, এটা আপনার সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আপনি ইউজ করবেন যে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবো না পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখবো। ওকে, সো আর তিনটাই পারফেক্ট টেন্সের ভিতর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার সব থেকে বেশি হয়। পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্টের ব্যবহার ইংলিশ ল্যাঙ্গুয়েজে বা স্পোকেন ইংলিশে তেমন হয় না বললেই চলে। তাহলে দেখেন, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি। হ্যাজ কখন বসবে? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। উই হ্যাভ প্লেড ক্রিকেট, আমরা ক্রিকেট খেলেছি। ইউ হ্যাভ ওয়াচ টিভি, তুমি টিভি দেখেছো। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। শি হ্যাজ বট আ পেন, সে একটা কলম কিনেছে। দে হ্যাভ সোল্ড আ ব্যাগ, তারা একটা ব্যাগ বিক্রি করেছে। রানা হ্যাজ সাং আ সং, রানা একটা গান গেয়েছে। যেভাবে সাবজেক্ট নিবেন ভার্ব নিবেন সেভাবে সেন্টেন্স গুলো হবে। আর পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড প্লাস ভি থ্রি হয়। আমি আবারও বলছি, হ্যাড প্লাস ভি থ্রি হয়। কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার ইংলিশ ল্যাঙ্গুয়েজে তেমন হয় না। কেন হয় না জানেন? কারণ পাস্ট পারফেক্ট টেন্সের যে অ্যান্সারটা আসে সেটা পাস্ট সিম্পল বা ইনডিফিনিট টেন্স দিয়ে প্রকাশ করা যায়। মানে এই এই যে বাক্যটা মনে করেন, আমি যদি বলি উই হ্যাড প্লেড ক্রিকেট, এটা একটা পাস্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স। হ্যাঁ, অর্থ কি? আমরা ক্রিকেট খেলেছিলাম। এখন আপনি মনে করেন এই হ্যাডটা বাদ দিলেন, এই হ্যাডটা আমি বাদ দিয়ে দিলাম। আমি যদি জাস্ট এইটা বলি যে উই প্লেড ক্রিকেট, আমার কথাটা মনোযোগ দিয়ে বোঝেন। আমি যদি জাস্ট এইটা বলি যে উই প্লেড ক্রিকেট, উই প্লেড ক্রিকেট, এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হচ্ছে আমরা ক্রিকেট খেলেছিলাম। তাহলে যে কথাটা আমি পাস্ট সিম্পল টেন্স দিয়ে বলতে পারছি, আমি যদি বলি উই ওয়াচ টিভি, আমরা টিভি দেখেছিলাম। আবার আমি যদি বলি যে উই হ্যাড ওয়াচ টিভি, এর মানে হচ্ছে আমরা টিভি দেখেছিলাম। তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্সের যে বাংলা অর্থটা আসে, পাস্ট পারফেক্ট টেন্সের সেম অর্থটা আসে। তাহলে আমি পাস্ট পারফেক্ট টেন্স কি জন্য ব্যবহার করব? এই জন্য বলা হয় যে পাস্ট পারফেক্ট টেন্সে যখন সেন্টেন্স তৈরি করা হয় তখন দুটো আলাদা ক্লজ থাকে, দুটো কাজ সংগঠিত হয় দুটোই অতীতের। যেটা বেশি অতীতে ঘটে সেটা পাস্ট পারফেক্ট দ্বারা আইডেন্টিফাই করা হয়, যেটা একটু পরে ঘটে সেটা পাস্ট ইনডিফিনিট দ্বারা আইডেন্টিফাই করা হয়। অর্থাৎ এইভাবে এটাকে আলাদা করা হয়। যেমন ওই যে প্রবাদ বাক্য আছে না, ডাক্তার আসার আগে রোগী মারা গেল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, থাকে না, আছে না? সো বিষয়টা হচ্ছে এরকম, দুটো কাজ হয়। একটা হচ্ছে হ্যাড প্লাস ভিতরি, মানে যে কাজটা আগে ঘটে সেটা পাস্ট পারফেক্ট, যেটা একটু পরে ঘটে পাস্ট ইনডিফিনিট। সো এগুলো নিয়ে পরে আমি বিস্তারিত আলোচনা করব, কারণ আজকে অনেক কিছু দেখাবো, এটা দেখাতে গেলে অনেক সময় চলে যাবে। দেন ফিউচার পারফেক্ট টেন্স কি? উইল হ্যাভ প্লাস ভি থ্রি বসে। এটার ডেফিনেশন বা সেন্সটা হচ্ছে এরকম, ভবিষ্যতে, মনে রাখবেন ফিউচার পারফেক্ট টেন্সটা কি, ভবিষ্যতে নির্দিষ্ট একটা সময়ের ভিতর কোনো কাজ সম্পন্ন হয়ে থাকবে, কেউ কমপ্লিট করে থাকবে বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার হয়। যেমন আমি যদি বলি ইউ উইল হ্যাভ ওয়াচ টিভি, তুমি টিভি দেখে থাকবে। একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই। মনে করেন আপনি এখন মার্কেটে আছেন, আপনি বাজারে আছেন, আকাশে অনেক মেঘ হয়েছে, বৃষ্টি হবে। এখন আপনি বাসায় আসবেন বাজার থেকে, বৃষ্টি হওয়ার আগে আপনি বাসায় পৌঁছাতে পারেন বা আপনি বৃষ্টির ভিতর আটকে যেতে পারেন। এই সিচুয়েশনে আপনি এরকম একটা কথা বলছেন যে বৃষ্টি শুরু হওয়ার আগে আমরা বাসায় পৌঁছে থাকবো, পৌঁছে যাব, হয়তো পৌঁছাতে পারবো, অনুমানের আগে উপর থাকে। উই উইল হ্যাভ রিচড হোম বিফোর দ্য রেইন, উই উইল হ্যাভ রিচড হোম বিফোর দ্য রেইন। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। কোন ঐতিহাসিক ব্যক্তিবর্গের নাম বোঝাতেও ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার হয়। যেমন তোমরা হয়তো হাজী মোহাম্মদ মুহাসিনের নাম শুনে থাকবে, এই যে হয়তো তোমরা শুনেছো বা শুনে ফেলবে, ইউ উইল হ্যাভ হার্ড দ্য নেম অফ হাজী মোহাম্মদ মুহাসিন। এইটা হচ্ছে মূলত ফিউচার পারফেক্ট টেন্স। আমার ভাই আগামী মাসে আমেরিকা থেকে দেশে এসে থাকবে, মানে হয়তো সে চলে আসবে, আগামী মাসের ভিতরে সে এসে পড়বে। এই যে একটা টাইমের ভিতরে একটা কাজ সম্পন্ন হবে, এইটা বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স হয়। মাই ব্রাদার উইল হ্যাভ কাম টু দ্য কান্ট্রি ফ্রম আমেরিকা নেক্সট মান্থ। সো এইভাবে এটা হয়।
এবার আমি একটু দেখাই যে কিভাবে এই সবগুলো টেন্সের একত্রে ফাংশনটা কাজ করে এবং নেগেটিভ ইন্টারোগেটিভ করে এবং ডাবল ইউএইচ ওয়ার্ডের ফাংশনটা কাজ হয়। আমি এটা একটু দেখাবো, তারপরেই আমি আপনাদেরকে দেখাবো যে ওই যে ভার্বের কথা বলছি প্রত্যেকটা জায়গায় প্র্যাকটিক্যালি ভার্বগুলোকে কিভাবে প্র্যাকটিস করা যায়। দেন আমি সব থেকে ইম্পর্টেন্ট যে পার্টটা দেখাবো, টেন্সটাকে একদম প্র্যাকটিক্যাল ওয়েতে শেখার উপায়টা কি। আপনারা আরেকটু থাকেন, অনেক কিছু আপনারা পাবেন। তো তার আগে আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসি, আপনারা এই জায়গাটাতে একটু ফোকাস করেন বা মনোযোগ দেন। আমি একটা পার্টিকুলার ভার্ব দিয়ে সবগুলো টেন্স লেখার চেষ্টা করি, প্রত্যেকে একটু মনোযোগ দিয়ে বোঝেন, দেখার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন। মনে করেন হি, ভাষা শিখতে গেলে ধারাবাহিকতা মেনটেন করতে হবে। হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। এটা কোন টেন্স? প্রেজেন্ট সিম্পল বা ইনডিফিনিট টেন্স। আমি যদি বলি হি ড্রোভ এ কার, হি ড্রোভ আ কার, সে একটা গাড়ি চালিয়েছিল, এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি যদি বলি হি উইল ড্রাইভ আ কার, এটা কোন টেন্স? ফিউচার ইনডিফিনিট টেন্স। আমি যদি বলি হি ইজ ড্রাইভিং আ কার, এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হি ওয়াজ ড্রাইভিং আ কার, এটা কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমি যদি বলি হি হ্যাজ ড্রিভেন এ কার, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থ কি? সে একটা গাড়ি চালিয়েছে। অর্থ কি? সে একটা গাড়ি চালিয়েছে। আমি যদি বলি হি হ্যাড ড্রিভেন এ কার, এর অর্থ হচ্ছে সে একটা গাড়ি চালিয়েছিল। কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। আমি যদি বলি হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, এটা কোন টেন্স? এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, বাংলা অর্থ কি? সে একটা গাড়ি চালিয়ে থাকবে। এই হচ্ছে আমার 9টা টেন্স কিন্তু লেখা অলরেডি শেষ। কয়টা লিখছি? 9টা। টেন্স আছে কয়টা? 12টা। তাহলে কোন 3টা লিখিনি? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলো, তাই না? পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে অতীত থেকে শুরু করে এখনো পর্যন্ত কোনো একটা কাজ হচ্ছে বা চলছে বোঝায়। যেমন হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং, অর্থ হচ্ছে সে সকাল থেকে গাড়ি চালাচ্ছে। এইখানে থেকে বা ধরে বোঝায়, অর্থাৎ কোন একটা কাজ অতীত থেকে শুরু হয়ে লং টাইম ধরে চলছে। যদি যদি বলি সে 2 ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছে, তখন লিখতে হয় ফর 2 আওয়ার্স। তো যাই হোক, এখানে টোটাল 10টা আমি লিখলাম, বাকি 2টা লিখতেছি না। এই হ্যাজের জায়গায় হ্যাড বসালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, উইল হ্যাভ বসালে ফিউচার পারফেক্ট। এগুলো আমরা ডিটেলস ক্লাসে দেখবো। তো এই যে আমি 10টা টেন্স এখানে আমি লিখলাম, আমার কথাটা বোঝেন। আমি এখন আপনাদের যেটা বলতে চাচ্ছি যে কিভাবে আমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো তৈরি করি। মনে রাখবেন, যে কোনো সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ যদি আপনি করতে চান, সেই সেন্টেন্স বা বাক্যের ভিতর যে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকে, তার সাথে নট বসালে একটা বাক্য নেগেটিভ হয়। হেল্পিং বা অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে বাক্য ইন্টারোগেটিভ হয়। ফাংশনটা কার সাথে? অক্সিলারি ভার্বের সাথে। কিন্তু আমাদের টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজের টেন্সের স্ট্রাকচার কয়টা? 12টা। 12টা স্ট্রাকচারে 10টাতেই মনে রাখবেন এই মেইন সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হেল্পিং বা অক্সিলারি ভার্ব থাকে। কিন্তু 2টা টেন্সে সাবজেক্টের পরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বা মেইন ভার্বের পাস্ট ফর্ম থাকে, কোনো হেল্পিং ভার্ব থাকে না। এই জায়গাটাতে আপনি তো মেইন ভার্বের সাথে নট বসাতে পারবেন না। একটা বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে গেলে অবশ্যই অবশ্যই কাজটা কি? হেল্পিং বা অক্সিলারি ভার্বের সাথে নট বসানো। কোথায় থাকে না? প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট বাকি সব জায়গায় থাকে। মনে করেন এই যে হি ড্রাইভস এ কার, কোনো অক্সিলারি ভার্ব নেই, হি ড্রোভ এ কার, কিন্তু এইখানে আছে উইলটা অক্সিলারি, ড্রাইভটা মেইন ভার্ব, ইজটা অক্সিলারি, ড্রাইভিংটা মেইন ভার্ব, ওয়াজটা অক্সিলারি মানে কি? হেল্পিং, ড্রাইভিংটা মেইন ভার্ব, হ্যাজটা অক্সিলারি, ড্রিভেনটা মেইন ভার্ব, হ্যাডটা অক্সিলারি, ড্রিভেনটা মেইন ভার্ব। সো এইভাবে বাকি সব টেন্সে থাকে। তাহলে নেগেটিভ করার নিয়ম কি? যেমন হি উইল ড্রাইভ আ কার, নেগেটিভ হচ্ছে হি উইল নট। উইল নট বা সংক্ষেপে যদি আমি এটাকে বলি ওন্ট, ওন্ট ড্রাইভ আ কার, অর্থাৎ সে গাড়ি চালাবে, সে গাড়ি চালাবে না। তাহলে আপনারা বুঝে গেলেন যে কিভাবে নেগেটিভ করতে হয়। ইন্টারোগেটিভ কি? ওই হেল্পিং ভার্বটা সাবজেক্টের আগে আসবে। যেমন উইল হি ড্রাইভ আ কার, ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালাবে, সে কি একটা গাড়ি চালাবে। আর নেগেটিভ ইন্টারোগেটিভ একটা করা যায় যে ওন্ট হি, ওন্ট হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালাবে না। এবার দেখেন এই যে 4টা সেন্টেন্স আমি লিখলাম, মনে রাখবেন আপনারা কোশ্চেন বা প্রশ্ন মূলত 2 ভাবে হয়। এই লাস্টের 2টা প্রশ্ন, তো প্রশ্ন মূলত 2 ভাবে হয়। একটাকে বলে ইয়েস নো কোশ্চেন, অর্থাৎ এই হেল্পিং বা অক্সিলারি ভার্ব দিয়ে যে কোশ্চেনটা হয় তাকে ইয়েস নো কোশ্চেন বলে, কারণ উত্তরটা ইয়েস বা নো দিয়ে কমপ্লিট করা যায়। আমি যদি বলি সে কি গাড়ি চালাবে, আপনি বলতে পারেন ইয়েস,
আর নো, হ্যাঁ চালাবে, না চালাবে না। কিন্তু আরেকটা কোশ্চেন হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন বা ইনফরমেটিভ কোশ্চেন, অর্থাৎ এই যা আমি লিখছি এর আগে যদি আপনি ডাব্লিউএইচ ওয়ার্ড বসান, যেমন আমি যদি বলি সে কোথায় গাড়ি চালাবে, ওয়্যার উইল হি ড্রাইভ আ কার, তখন কি আর ইয়েস নো বলতে পারবেন? না, আপনাকে একটা জায়গার নাম মেনশন করতে হবে। আমি যদি বলি ওয়েন উইল হি ড্রাইভ আ কার, একটা টাইম আপনাকে মেনশন করতে হবে। আমি যদি বলি ওয়াই উইল হি ড্রাইভ আ কার, একটা রিজন আপনাকে মেনটেন করতে হবে। আমি যদি বলি হাউ, সে কিভাবে গাড়ি চালাবে, হাউ উইল হি ড্রাইভ আ কার, হি উইল ড্রাইভ আ কার ভেরি কেয়ারফুলি, এরকম একটা একটা ম্যানার আপনাকে মেনটেন করতে হবে। সো এইভাবে সিচুয়েশন অনুযায়ী যে ডাব্লিউএইচ ওয়ার্ডের প্রয়োজন আপনি ইউজ করতে পারেন। তাহলে আমি যদি বলি ওয়াই আর ওন্ট হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালাবে না। ওয়াই ওন্ট হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালাবে না। ওয়াই আর হাউ ওন্ট হি ড্রাইভ আ কার, সে কিভাবে চালাবে না। ওয়েন ওন্ট হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালাবে না। এইভাবে প্রত্যেকটা সেন্টেন্সকে নেগেটিভ ইন্ট্রোগেটিভ ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত ইন্ট্রোগেটিভ আপনি করতে পারেন। হি ইজ ড্রাইভিং আ কার, তাহলে নেগেটিভ কি, হি isn't অর্থাৎ is not driving, DRIVING ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাচ্ছে, সে গাড়ি চালাচ্ছে না বা চালাইতেছে না। সে কি গাড়ি চালাইতেছে, কি হবে, ভেরি সিম্পল, ইজ হি ড্রাইভিং আ কার, ইজ হি ড্রাইভিং আ কার, ইজ হি ড্রাইভিং আ কার, এইভাবে ভাঙা শিখতে হবে। সে কি গাড়ি চালাচ্ছে না বা চালাইতেছে না, isn't he ড্রাইভিং আ কার, isn't he ড্রাইভিং আ কার। এবার আমি যদি বলি সে কেন গাড়ি চালাচ্ছে, তখন কি হবে, তখন হচ্ছে ওয়াই ইজ হি ড্রাইভিং আ কার, সে কোথায় গাড়ি চালাচ্ছে, ওয়াই আর ইজ হি ড্রাইভিং আ কার, সে কিভাবে গাড়ি চালাচ্ছে, হাউ ইজ হি ড্রাইভিং আ কার, সে কেন গাড়ি চালাচ্ছে বা আহ, আহ, কখন গাড়ি চালাচ্ছে, ওয়েন ইজ হি ড্রাইভিং আ কার। সো এইভাবে আপনারা মেনটেন করতে পারেন। সে কেন গাড়ি চালাচ্ছে না, ওয়াই ইজন্ট হি ড্রাইভিং আ কার। তো প্রত্যেকটা সেন্টেন্সকে নেগেটিভ ইন্টারোগেটিভ বা ডাব্লিউএইচ করার নিয়ম হচ্ছে এইটা, কি অক্সিলারি বা হেল্পিং ভার্বের সাথে নট বসালে বাক্য নেগেটিভ হবে, অক্সিলারি বা হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে আনলে ইন্টারোগেটিভ হবে, তার আগে ডাব্লিউএইচ ওয়ার্ড অ্যাড করলে ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা যাবে। কিন্তু এই যে প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্স, এই জায়গাটাতে আপনি কি করবেন, এখানে মূলত ডু ডাজ ডিড এর ব্যবহার করতে হয়। প্রেজেন্ট টেন্সে ডু বা ডাজ বসে, পাস্ট টেন্সে ডিড হয়। ডাজ কখন হয়, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, আদারওয়াইজ ডু। যখন ডাজ বসে তখন এই যে ভার্বের সাথে এস এইটা আর থাকে না। যেমন সে একটা গাড়ি চালায়, আমার নেগেটিভ কি, হি ডাজন্ট ড্রাইভ আ কার, সে গাড়ি চালায় না। এই ডাজটা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে বসছে, এই ডাজের কোনো অর্থ দেয় না। আমরা জানি ডু মানে করা, এই করা অর্থ কিন্তু এখানে দিবে না, জাস্ট ভার্বকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করছে। সে গাড়ি চালায় না, সে কি গাড়ি চালায়, ইংলিশ কি, ডাজ হি ড্রাইভ আ কার, ডাজ হি ড্রাইভ আ কার। সে কি গাড়ি চালায় না, তখন কি হবে, ডাজন্ট হি। আমরা তার মেইন ভার্বের সাথে নট বসাতে পারবো না, তাই না? তো এই জন্য এই ভার্বগুলো নিয়ে আসতে হবে, ড্রাইভ আ কার। এবার সে কোথায় গাড়ি চালায়, তাহলে ওই সেম ওয়েতে আপনি বসাবেন, কি বসাবেন বলেন তো, কি বসাবেন, তখন আপনি বসাবেন যে ওয়ার ডাজ হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালায়। ওয়েন ডাজ হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালায়। হাউ ডাজ হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালায়। ওয়াই ডাজ হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালায়। এখানেও ওয়ার ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালায় না, সে কোথায় গাড়ি চালায় না। ওয়াই ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালায় না। সো এইভাবে আপনারা করতে পারেন। এরপর দেখেন হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল, তাহলে নেগেটিভ কি, পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড এর ব্যবহার হয়, যে পার্সনই হোক ডিড। হি ডিডন্ট, ডিড একটা পাস্ট ফর্মের ভার্ব, আবার ড্রোভও একটা পাস্ট ফর্মের ভার্ব। ডিড আসে কার থেকে, ডু থেকে, ড্রোভ আসে কার থেকে, ড্রাইভ থেকে। তাহলে হি ডিডন্ট ড্রাইভ আ কার, অর্থাৎ ডিড বসালে মেইন ভার্বটা বেস ফর্মে চলে আসে। সে গাড়ি চালিয়েছিল, সে গাড়ি চালায়নি। সে কি গাড়ি চালিয়েছিল, ডিড হি ড্রাইভ আ কার, ডিড হি ড্রাইভ আ কার। সে কি গাড়ি চালায়নি, নেগেটিভ ইন্টারোগেটিভ কি, ডিডন্ট হি ডিআইডিএন টি, ডিডন্ট হি ড্রাইভ আ কার। সে কোথায় গাড়ি চালিয়েছিল, কি হবে, ওয়ার ডিড হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালিয়েছিল। ওয়েন ডিড হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালিয়েছিল। হাউ ডিড হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালিয়েছিল। ওয়াই ডিড হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালায়নি। ওয়াই ডিডন্ট হি ড্রাইভ আ কার। তাহলে পাস্ট টেন্সটা একটু বেশি ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? এখানে সবাই বেশি ভুল করে। যেমন আমি যদি বলি তুমি কি গতকাল বাজারে গিয়েছিলে, ইংলিশটা কি বলেন তো, ডিড ইউ go to did you go to the market, did you go to the market yesterday, তুমি কি গতকাল বাজারে গিয়েছিলে। আপনার উত্তরটা যদি হয় হ্যাঁ আমি গিয়েছিলাম, তখন ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে হবে, অর্থাৎ ইয়েস আই ওয়েন্ট টু দ্য মার্কেট, আমি বাজারে গিয়েছিলাম। কিন্তু আপনি যদি বলেন আমি যাইনি, তখন কিন্তু আবার ডিড এর ব্যবহার,
আই ডিডন্ট, আর ডিড ব্যবহার করলে আর ভি টু বসবে না, আই ডিডন্ট গো টু দ্য মার্কেট। সো পাস্ট টেন্সের ব্যবহারটা কি? অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাবজেক্টের পর ভি টু মেইন ভার্বের পাস্ট ফর্ম বসে। নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ যখন আপনি করবেন অবশ্যই অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডিডের ব্যবহার করতে হবে। আর যখন ডিডের ব্যবহারটা হয় হেল্পিং বা অক্সিলারি ভার্ব হিসাবে, মেইন ভার্বের আর পাস্ট ফর্ম থাকে না, এটা বেস ফর্মে চলে আসে। এইগুলোকে একটু মেনটেন করতে পারলে আমরা দ্রুত ইংলিশ কনভারসেশন বা স্পিকিং শিখতে পারবো, এবং এগুলোকে আমরা আমাদের প্র্যাকটিক্যাল ডে টু ডে লাইফের স্পিকিং এ অ্যাপ্লাই করতে পারবো। আমি কি কি বললাম আপনাদেরকে আমি বোঝাতে পারলাম? আপনারা বুঝতে পারছেন কথাগুলো? ক্লিয়ার? Yes, sir. হ্যাঁ, জি স্যার। Yes, sir. Sir. কোনো কিছু কি শিখতে Yes, পারলেন sir. আপনারা আজকের ক্লাস থেকে? ক্লাসটা কাজে লাগলো, হেল্পফুল হলো মনে হয়? Yes, জি sir. স্যার, বাক্য তৈরি করা শিখেছি। ভাষা শিখতে গেলে, Alhamdulillah. হ্যাঁ, ভাষা শিখতে গেলে এইভাবে প্র্যাকটিক্যালি শিখতে হবে। প্র্যাকটিক্যাল ডেভেলপমেন্ট আপনি যদি করতে পারেন দেখবেন অনেক দ্রুত শিখতে পারবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ পরিশ্রম করে শেখাই, আমি আমার জায়গা থেকে যতটুকু দেওয়ার আমি আমার স্টুডেন্টদেরকে দেই। আপনারা আমার এই ক্লাসগুলো করে যান, আপনার মনে থাকবে আমার কথা এতটুকু বলতে পারি, সেভাবেই আমি প্র্যাকটিক্যাল ওয়েতে শেখানোর চেষ্টা করি। আপনার যদি ভাষা শেখার ইচ্ছা থাকে, আমাকে যদি পজিটিভ মাইন্ডে নিতে পারেন, আপনি শিখতে পারবেন। কারণ আপনারা জানেন আমার ক্লাসগুলো একটু লং টাইম ধরে হয়, আমি একটু লং টাইম ধরে নিয়ে থাকি, কারণ শর্টকাটে কখনো ভাষা শেখা যায় না। আমি অলওয়েজ ল্যাঙ্গুয়েজের অরিজিনটা নিয়ে কথা বলি। তো আমি আবারও বলে রাখছি, আমি এখন একটু আমার মেইন পিডিএফ গুলো দেখাবো আপনাদের, আগে চলে যায় না। আমি দেখাচ্ছি যে কিভাবে আমার পেইড কোর্সের স্টুডেন্টদেরকে আমি এই টেন্স গুলোকে ধাপে ধাপে শেখাই, সেটা আপনারা একটু দেখবেন। দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি কিভাবে প্র্যাকটিসটা করবেন। হ্যাঁ, আর আর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আপনাকে আমি এখন দেখাবো, আগে চলে যায় না, সেটা হচ্ছে এই ভার্ব দিয়ে কিভাবে আপনি স্টোরিটা, ওই এই ভার্বের ফর্মগুলোকে কিভাবে স্টোরির মাধ্যমে প্র্যাকটিস করবেন, এটা একটু আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি বলে রাখি আপনাদের আরেকবার, আমার একদম সম্পূর্ণ নতুন পেইড ব্যাচ, এই ফ্রি ক্লাস তো আর সব দিন হবে না, সম্পূর্ণ নতুন পেইড ব্যাচ শুরু হবে 18 তারিখ থেকে। যদি কেউ মনে করেন আমি ইংলিশে এক্সপার্ট এবং প্রফেশনাল হতে চাই, এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, একটা টিচারের অধীনে থেকে মেন্টরিং এর ভিতরে থেকে ধারাবাহিকভাবে ক্লাস করতে চাই, তারা পেইড কোর্সে আসতে পারেন। এটা টোটাল কোর্স ফি হচ্ছে 2000 টাকা। কোর্সের ডিউরেশন হচ্ছে 3 মান্থ, 3 মাসের কোর্স। অর্থাৎ আমাদের টার্গেট হচ্ছে 3 মাসের ভিতর আপনাকে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট করা। যদি আপনি না পারেন 3 মাসের ভিতর, ক্লাস মিস করেন, কোনো কারণে গ্যাপ যায়, পরবর্তীতে যে কোনো নতুন ব্যাচে পড়তে বা শিখতে পারবেন, আলাদা কোনো টাকা দিতে হবে না। আমি আবারও বলছি, টোটাল কোর্স ফি 2000 টাকা। এই 2000 টাকার ভিতরে আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন আপনি থাকতে পারবেন। এই গুগল মিট বা জুমের মাধ্যমে ক্লাসগুলো হবে। প্রত্যেকটা ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে। মেইন পেইড ব্যাচে ওয়েল এনভায়রনমেন্টে ক্লাস করতে পারবেন। ছেলে এবং মেয়েদের জন্য আলাদা কনভারসেশনের গ্রুপ আছে। ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে ইংলিশ প্র্যাকটিসের জন্য। এরপর যেটা থাকবে, কোর্স শেষে সার্টিফিকেট থাকবে। প্রত্যেকটা ক্লাসে রেকর্ড থাকবে, পিডিএফ ফাইল থাকবে। কেউ কোনো ক্লাস মিস করলে প্রিমিয়াম কোর্সে আপনি সেটা পরবর্তীতে দেখে নিতে পারবেন, এবং এই রেকর্ড গুলো সারা জীবনের জন্য আপনার কাছে আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন আপনার গুগল ড্রাইভ বা অন্য যে কোনো ফাইল ম্যানেজার, এটা আপনি রাখতে পারবেন। এবং ক্লাস টাইম হচ্ছে রাত 10টা থেকে 11টা। সপ্তাহে 4 দিন ক্লাস, রবি মঙ্গল বৃহস্পতি শুক্র। 18 তারিখ থেকেই সম্পূর্ণ নতুন ব্যাচ শুরু হবে। এর আগে যারা আমার ফ্রি ক্লাস করেছেন, পেইড কোর্সে ভর্তি হতে পারেননি, যদি হতে চান এই নতুন ব্যাচটাতে ভর্তি হতে পারেন। যে কোনো বয়সের যে কেউ এই কোর্সটা করতে পারবেন, কারণ আমি কোর্সটাকে সেভাবেই ডিজাইন করেছি। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রেন্ট, প্র্যাকটিক্যাল ওয়েতে ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। যারা একদমই দুর্বল আছেন তারাও পারবেন। আমি একদম বেসিক লেভেল থেকেই ধরে ধরে ধারাবাহিকভাবে আপনাকে শেখাবো। এই ক্লাসে বসেই আপনাকে দিয়ে আমি প্র্যাকটিস করাবো। এইখানে দেখেন আমি আনমিউট করে আপনাকে দিয়ে প্র্যাকটিস করাতে পারছি না, বাট পেইড কোর্সে সেটা আমি করাতে পারি বা পারবো, কারণ সেখানে ওয়েল এনভায়রনমেন্টে ক্লাস নিব। একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা টপিক আপনাকে পড়াবো। শুধু স্পোকেন নয়, সম্পূর্ণ ইংরেজি ভাষাটা যাতে আপনি নিজের আয়ত্তে আনতে পারেন সেভাবে আপনি শিখবেন। এই পেইড কোর্সের টোটাল ক্লাস থাকবে 70টা। এখন যে ফ্রি ক্লাসগুলো নিচ্ছে এগুলো তো জাস্ট ডেমো ক্লাস, যে আমি কিভাবে শেখাই কিভাবে পড়াই সেটা আপনাদের আমি দেখাচ্ছি। ফ্রিতে কেউ আপনাকে সারা জীবন পড়াবে দেখাবে এটা সম্ভব না। তারপরেও আমি যতটুকু পারি আমার জায়গা থেকে সম্ভব, আমি এটা একটা কোর্সের মতো করে আমি ধারাবাহিকভাবে দেখাচ্ছি, যাতে করে আপনি এখান থেকেও ভালোভাবে শিখতে পারেন। বাট যদি আপনি প্রফেশনাল হতে চান বা এক্সপার্ট হতে চান, অবশ্যই একটা মেন্টরিং এর ভিতর থেকে আপনাকে যেতে হবে। তো টোটাল 70টা ক্লাস থাকবে। প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ভিত্তিটা মজবুত হয়, আপনি ইউনিভার্সিটিতে বিভিন্ন জবের ক্ষেত্রে ভালোভাবে প্রেজেন্টেশন দিতে পারেন, ভাইবা ফেস
করতে পারেন, মানে নিজের মতো করে ক্রিয়েটিভ ওয়েতে যে কোনো কিছু লিখতে বা বলতে যাতে আপনি পারেন, তার জন্য যে গ্রামারটা দরকার সেটা আমি দিব। এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর, অর্থাৎ ইংলিশে কথা বলার জন্য যা কিছু দরকার, আই মিন যে কোনো কথা আপনি বাংলায় ভাবলে, ইউ অল নো দ্যাট আওয়ার মাদার টাং ইজ বাংলা, আমাদের মাতৃভাষা বাংলা। প্রাইমারি লেভেলে আপনি যখনই ইংলিশে কিছু লিখতে বা বলতে যাবেন, দেখবেন ব্রেইনে আগে বাংলাটা চলে আসে। তো কোনো কিছু বাংলায় ভাবলে সেটা ইনস্ট্যান্টলি কিভাবে ইংলিশে বলবেন, তার জন্য যে প্র্যাকটিসটা দরকার, অর্থাৎ এই যে টেন্স, মডাল, সেমি মডাল, প্যাসিভের প্রপার প্র্যাকটিসটা আমি আপনাদেরকে করাবো। 40 থেকে 50 নম্বর ক্লাসগুলো থাকবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং অ্যাডভান্স লেভেলের গ্রামারের উপর, যেটা থেকে এই ল্যাঙ্গুয়েজটাকে আপনি আরো এক ধাপ ডেভেলপ করতে পারবেন। এরপর 50 থেকে 70 নম্বর ক্লাসগুলো থাকবে কনভারসেশন প্র্যাকটিস, নিউজ পেপার ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন ক্লাস, অর্থাৎ এখানে রাইটিং এর ক্লাস থাকবে। এরপরে আপনার ফ্লুয়েন্সি নিয়ে আসার জন্য, দেখেন আমি টিচার, আমি ক্লাস নিচ্ছি, আপনি স্টুডেন্ট ক্লাস করছেন, ক্লাস করলে কি হবে, আপনি শিখতেছেন, বিষয়টা জানছেন, বাট জেনে কি লাভ হবে, এটা তো একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ, আপনাকে অ্যাপ্লাই করতে হবে। Practice, practice, and practice. You all know that practice makes a man perfect. Practice makes a man perfect. So if you don't practice, if you don't generate idea from your own brain, and if you don't speak from your own mouth, you won't be able to expert and fluent in English within very short time. You have to speak a lot. তার জন্য প্রপার একটা এনভায়রনমেন্ট আমি তৈরি করে দেবো। আমার আন্ডারে থেকে আপনি স্পিকিং প্র্যাকটিস করতে পারবেন, কনভারসেশন প্র্যাকটিস করতে পারবেন, সার্টেন একটা আইএলটিএস স্পিকিং কিউ কার্ড টপিকের উপর আমি আপনাকে প্রেজেন্টেশন দেওয়া শেখাবো, আপনি স্পিকিং করবেন, ভুল হলে আমি ধরাই দিব, আপনি কেন পারবেন না। বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন, ধারাবাহিকভাবে ক্লাসগুলো থাকবে, প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে হবে, প্রত্যেকটা ক্লাসের সাথে ক্লাসের কানেকশন আপনি বুঝতে পারবেন, গোছানো পদ্ধতিতে এগোতে পারবেন। টোটাল কোর্স ফি 2000 টাকা। যারা ভর্তি হতে চান 2000 টাকা সেন্ড মানি করে এই দুইটা নাম্বারে বিকাশ বা নগদ আছে, এই দুইটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাকে জানাবেন, আমি পেইড কোর্সের প্রাইভেট হোয়াটসঅ্যাপ ব্যাচে আমি অ্যাড করে দিব। একদম নতুন যে ব্যাচ 18 তারিখ থেকে শুরু হবে রাত 10টায়, কারণ আমার এই ক্লাসগুলো তারাই করে যারা দিনের বেলায় বিজি লাইফ লিড করেন, বিশেষ করে যারা হাউস ওয়াইফ, যারা চাকুরিজীবী, যারা বিজনেসম্যান, যারা স্টুডেন্ট, অর্থাৎ যারা আর কি তার ফ্রি টাইম বা লেজার টাইমটাকে কাজে লাগায় ল্যাঙ্গুয়েজটা শিখতে চাচ্ছেন অনলাইনে। সো 01997356957, 01938689196, এই দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, এবং এইটাতেই বিকাশ বা নগদ আছে, সেন্ড মানি করে লাস্ট ডিজিট বা স্ক্রিনশট দিলে আমি পেইড কোর্সের প্রাইভেট যে ব্যাচ সেখানে আপনাকে আমি এন্ট্রি করে নিব, ধারাবাহিকভাবে ক্লাস করতে পারবেন। আমি সফলতার সাথে সেই 2020 সালে করোনা প্যান্ডেমিকের পর থেকেই অনলাইন ব্যাচগুলো শুরু করছিলাম, আমি 86টা ব্যাচ পরিচালনা করে আসছি, মানে 86তম ব্যাচ আর কি রানিং আছে। তো নতুন যে ব্যাচ শুরু হবে 87তম ব্যাচ, প্রত্যেকেই ভর্তি হতে পারবেন। যারা হতে চান আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন, 18 তারিখ থেকে ক্লাস শুরু হবে। সো আমি এটা জানিয়ে রাখলাম। তো আমি এখন আপনাদেরকে একটু দেখাবো যে আমি টেন্সের ক্লাসগুলো আসলে কিভাবে নিয়ে থাকি আমার পেইড কোর্সের যে স্টুডেন্ট আছে তাদেরকে। আপনারা একটু এই জায়গাটাতে মনোযোগ দিয়ে দেখেন, দেখেন মানে ধাপে ধাপে প্র্যাকটিস করার ওয়েটা কি বা সিস্টেমটা কি এই টেন্স বা এই এই পার্টটা, কারণ এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট, আপনারা প্রত্যেকেই জানেন এবং বুঝতে পারছেন। সো কিভাবে আপনারা এগুলোকে ধাপে ধাপে প্র্যাকটিস করবেন, ধারাবাহিকতা মেনটেন করে আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন বা করতে পারেন। দেখেন যেমন এখানে লেখা আছে লেকচার 11 প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার ইনডিফিনিট টেন্সের প্র্যাকটিক্যাল ব্যবহার। দেখেন একদম শুরুতে কি আছে, 3টা ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার দেওয়া আছে, আপনারা দেখতে পারছেন কিন্তু 3টা ইনডিফিনিট টেন্সের কি দেওয়া আছে, স্ট্রাকচার দেওয়া আছে। তাহলে কি কি আছে, কি কি আছে, প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, পাস্ট ইনডিফিনিট V2, ফিউচার ইনডিফিনিট উইল শ্যাল প্লাস V1। 3টা এক্সাম্পল দেওয়া আছে, আছে কিনা, আই ইট আমি খাই, আই এইট আমি খেয়েছিলাম, আই উইল ইট আমি খাবো। ক্লিয়ার? 3টা টেন্স কি আমি তো এতক্ষণ আপনাদের দেখালাম। এইভাবে টেবিলের মাধ্যমে প্র্যাকটিসটা দেওয়া আছে, দেখেন কোন জায়গা থেকে কোন জায়গায় যেতে হয়, মানে প্র্যাকটিক্যাল অ্যাপ্লাইটা কিভাবে হয়। তো এখানে কি দেওয়া আছে, আই ইট রাইস আমি ভাত খাই, আই এইট রাইস আমি ভাত খেয়েছিলাম, আই উইল ইট রাইস আমি ভাত খাবো। মানে যে একদমই দুর্বল সেও কিন্তু পারবে, এখানে না পারার কিছুই নাই। একটু ফোকাস করেন, একটু দেখেন। এরপর কি আছে, হি গোস টু স্কুল সে স্কুলে যায়, হি ওয়েন্ট টু স্কুল সে স্কুলে গিয়েছিল, হি উইল গো টু স্কুল সে স্কুলে যাবে। দে প্লে ফুটবল তারা ফুটবল খেলে, দে প্লেড ফুটবল তারা ফুটবল খেলেছিল, দে উইল প্লে ফুটবল তারা ফুটবল খেলবে। ক্লিয়ার? শি সিংস আ সং সে একটা গান গায়, শি স্যাং আ সং সে একটা গান গেয়েছিল, শি উইল সিং আ সং সে একটা গান গাইবে।
ইউ রাইট আ লেটার, তুমি একটা চিঠি লেখো। ইউ রোট আ লেটার, তুমি একটা চিঠি লিখেছিলে। ইউ উইল রাইট আ লেটার, তুমি একটা চিঠি লিখবে। তুমি একটা চিঠি লিখবে। উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি। উই লার্নড ইংলিশ, আমরা ইংরেজি শিখেছিলাম। উই উইল লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখবো। মাদার কুকস ফুড, মা খাবার রান্না করে। মাদার কুকড ফুড, মা খাবার রান্না করেছিলেন। মাদার উইল কুক ফুড, মা খাবার রান্না করবেন। তাহলে এইভাবে আপনি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের প্র্যাকটিসটা করেন। দেখেন ধাপে ধাপে আমরা কিভাবে আসছি, অনেক স্ট্রাকচার আছে। এরপর কি, এরপর আপনাকে নেগেটিভ করতে হবে। তাহলে নেগেটিভটা ওইভাবে 3টা ফরম্যাটে সাজানো আছে। তাহলে যারা একদমই দুর্বল তারাও কেন পারবেন না আপনি আমাকে বলেন। আপনার না পারার কোনো কারণ নাই, কোনো রিজন নাই, অবশ্যই পারবেন। দরকার সঠিক গাইডলাইন, দরকার প্র্যাকটিক্যাল প্র্যাকটিস। আই ডোন্ট ইট রাইস, আমি ভাত খাই না। আই ডিডন্ট ইট রাইস, আমি ভাত খাইনি। আই ওন্ট ইট রাইস, আই মিন আই উইল নট ইট রাইস, আমি ভাত খাবো না। হি ডাজন্ট গো টু স্কুল, সে স্কুলে যায় না। হি ডিডন্ট গো টু স্কুল, সে স্কুলে যায়নি। হি ওন্ট, আই মিন উইল নট গো টু স্কুল, সে স্কুলে যাবে না। দে ডোন্ট প্লে, তারা খেলে না। দে ডিডন্ট প্লে, তারা খেলেনি। দে ওন্ট প্লে, আই মিন উইল নট প্লে, তারা খেলবে না। শি ডাজ নট সিং, সে গায় না। শি ডিডন্ট সিং, সে গায়নি। শি ওন্ট সিং, সে গাইবে না। সো এইভাবে নেগেটিভ বাক্যগুলো আছে। ইন্টারোগেটিভটা কি, হেল্পিং ভার্বটা সাবজেক্টের আগে আসবে। অর্থাৎ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, আমি যদি বলি ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই। ডিড আই ইট রাইস, আমি কি ভাত খেয়েছিলাম। উইল আই ইট রাইস, আমি কি ভাত খাবো। ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়। ডিড হি গো টু স্কুল, সে কি স্কুলে গিয়েছিল। উইল হি গো টু স্কুল, সে কি স্কুলে যাবে। রাইট। ডু দে প্লে, এখানে একটা অবজেক্ট আপনি নিয়ে আসেন। যেমন আমি যদি বলি ডু দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলে। ডিড দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলেছিল। উইল দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলবে। ডাজ শি সিং আ সং, সে কি একটা গান গায়। ডিড শি সিং আ সং, সে কি একটা গান গেয়েছিল। উইল শি সিং আ সং, সে কি একটা গান গাইবে। তাহলে এইভাবে কি আমরা কথা বলতে পারি না, সেন্টেন্সকে ডেভেলপ করতে পারি না। একবার ভেবে দেখেন তো, ইজ ইট পসিবল অর নট। অবশ্যই পারি। এবার দেখেন এখানে বলছে বিশেষ সতর্কতা, শিক্ষার্থীরা প্রায় যে ভুলটা করে। যেমন অনেকে বলে হি ডিড নট ওয়েন্ট, কিন্তু এটা হবে হি ডিড নট গো। অনেকে বলে ডিড ইউ এট, কিন্তু এটা হবে ডিড ইউ ইট। এই ফাংশন গুলো আপনাকে ঠিক রাখতে হবে। আচ্ছা, এরপরে একটু দেখেন মানে ফাংশনটা আসলে কি। এইগুলো এইভাবে প্র্যাকটিস করার পর আমি যা যা দেখালাম, একটু টাইম দেন, একটু মনোযোগ দেন, আমি অনেক কিছু দেখাবো এখানে। এইগুলো প্র্যাকটিস করার পর আপনাকে দিয়ে আমি কিছু হোমওয়ার্ক প্র্যাকটিস করাবো। যেমন এই যে এক্সারসাইজ গুলো আপনি করতে পারবেন কিনা। যেমন আমি প্রতিদিন সকালে হাঁটি, ইংলিশ কি। আই ওয়াক ইন দ্য এভরি মর্নিং। আপনারা বলেন এগুলো কি হবে। সে গতকাল একটি চিঠি লিখেছিল, ইংলিশ কি হবে বলেন। ইংলিশ কি হবে। Letter. হি wrote a letter wrote, yesterday. right, he wrote a letter yesterday. He wrote a letter yesterday. He wrote a letter yesterday. তুমি কি আগামীকাল ঢাকা যাবে, এটার ইংলিশ কি বলেন, দ্রুত বলেন, প্র্যাকটিস করি আমরা। To Dhaka tomorrow. উইল ইউ গো টু ঢাকা টুমরো, সবাই বলেন, রিপিট করেন। দেখেন যত কথা বলবেন, চুপ করে কখনোই ভাষা শেখা যায় না। আমি আবারও বলছি, এটা একটা ল্যাঙ্গুয়েজ, এটা সায়েন্স বা ম্যাথ না। টিচার শেখালো আপনি বসে থাকলেন না, আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে। প্র্যাকটিক্যাল প্র্যাকটিসের দরকার। আপনি যদি বলেন আমি এগুলো পারি, পারলে হবে না, আপনাকে ঠোঁটের উপর রাখতে হবে, ঠোঁটস্থ করতে হবে। অর্থাৎ ইনস্ট্যান্টলি যাতে আপনি পারেন, আপনাকে ভেবে বলতে গেলে হবে না, ইনস্ট্যান্টলি আপনাকে পারতে হবে। তার জন্য দরকার প্র্যাকটিস। তুমি কি আগামীকাল ঢাকা যাবে, কি হবে বলেন। উইল ইউ গো টু ঢাকা টুমোরো, উইল ইউ গো টু ঢাকা টুমোরো। তারা ফুটবল খেলে না, কি হবে। তারা ফুটবল খেলে না, কি হবে। দে ডোন্ট প্লে ফুটবল, দে ডোন্ট প্লে ফুটবল। সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পূর্ব দিকে ওঠে, কি হবে এটা। রাইজ না, এই সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস, রাইজের সাথে একটা এস হবে। আচ্ছা, আমি তাকে দেখিনি, এটার ইংলিশ কি বলেন তো। আমি তাকে দেখিনি, এইটার ইংলিশ কি। I didn't see her. I don't, I didn't see him, I did not see him. আচ্ছা, সে কি তোমাকে সাহায্য করেছিল বলেন, এটার ইংলিশ কি। সে কি তোমাকে সাহায্য করেছিল। Did she help you? help you? ডিড হবে, ডিড দিয়ে শুরু, পাস্ট টেন্স এটা। আমরা কাজটি করব, কি হবে। আমরা কাজটি করব। আই না উই, উই উইল ডু দ্য ওয়ার্ক। মা কি রান্না করেন, মা কি রান্না করেন, কি হবে বলেন তো এটা। মা কি রান্না করেন, এটা একটা ইয়েস নো কোশ্চেন। হ্যাঁ, Mom, who
হ্যাঁ কি হবে? Did mom cook? না, এটা তো পাস্ট টেন্স না, আপনি ডিড কেন বলবেন? এটা কি পাস্ট টেন্স? এটা তো প্রেজেন্ট টেন্স। মা কি রান্না করেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কি হবে? আমি যদি বলতাম মা কি রান্না করেছিলেন, তখন ডিড হতো। আমি যদি বলি মা কি রান্না করেছিলেন, না ডুও হবে না, ডাজ হবে। কেন? কারণ সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি, শি, ইট বা কোনো সিঙ্গেল নাম যদি থাকে, ডু হয় না, ডাজ হয়। ডাজ মাদার কুক, কি হবে বলেন তো? ডাজ মাদার কুক, ডাজ মাদার কুক। রিনা রিনা একটি গান গেয়েছিল, কি হবে? রিনা একটি গান গেয়েছিল। রিনা সিং এ সং। সিং এ সং না। এই যে দেখেন, আমরা ল্যাঙ্গুয়েজটা পারি না কেন? ওই টাইম অনুযায়ী ভার্বটাকে ইউজ করতে পারি না। সিং মানে গাওয়া, বাট ওর পাস্ট ফর্ম কি এটা আমাকে বুঝতে হবে। আমি যদি বলি রিনা গান গায়, রিনা সিং আ সং, কিন্তু গেয়েছিল কি হবে? রিনা স্যাং আ সং, SANG। এটা হচ্ছে সিং এর পাস্ট ফর্ম, এটা জানতে হবে। তুমি মিথ্যা কথা বলো না, এটার ইংলিশ কি? Right. ইউ ডোন্ট টেল লাই। সে কি কফি পান করবে? সে কি কফি পান করবে, ইংলিশ কি হবে? Is ডাস কেন হবে বা ইস কেন হবে? এটা তো ফিউচার টেন্স, এটা ফিউচার। উইল কি হবে? উইল হি টেক কফি, উইল হি টেক Will he কফি, অথবা উইল হি হ্যাভ কফি। ড্রিঙ্ক ওইভাবে বলা যায় না। ড্রিঙ্ক মানে ওই ঢক 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 করে কোনো কিছু গিলে ফেলা, পানি খাওয়ার মতো। কফি কি কেউ পানি খাওয়ার মতো করে খায়? নো। সো টেক বা হ্যাভ, হ্যাভ মানে খাওয়া, অথবা টেক এর ব্যবহার করতে পারেন, ড্রিঙ্কটা বলবেন না। আচ্ছা, বাবা গত রাতে বাড়ি আসেননি, বলেন তো এটার ইংলিশ কি? বাবা গত রাতে বাড়ি আসেনি, এটার ইংলিশ কি? Sir didn't came. কাম। এই যে অবস্থা দেখেন, ডিড ব্যবহার করলে আবার কেইম আপনি কেন দিবেন? ডিডও পাস্ট ফর্ম, কেইমও পাস্ট ফর্ম। ডিড ব্যবহার করলে কি মেইন ভার্বের পাস্ট ফর্ম আর থাকে? বলেন তো, থাকে? Father didn't come. ইয়েস্টারডে। লাস্ট নাইট, গত রাত, Father didn't ইংলিশ come. কি? Father didn't come. ফাদার ডিডেন্ট কেম না, কিন্তু আবারও বলছি, আমি যদি বলি যে বাবা বাড়ি এসেছিলেন, ফাদার কেম হোম। বাবা বাড়ি আসেনি, তাহলে ফাদার ডিডেন্ট কাম, ডিডেন্ট কাম হোম লাস্ট নাইট। ফাদার ডিডেন্ট কাম হোম লাস্ট নাইট। আমি তাকে চিনি, আই নো হিম। আচ্ছা বলেন তো এটা কি হবে? বৃষ্টি কি হয়েছিল, বৃষ্টি কি হয়েছিল, ইংলিশ কি? হুম, কি হবে? Is it raining? না। Did rain. ডিড রেইন না। এখানে এই ধরনের সেন্টেন্স গুলোতে এক্সট্রা একটা সাবজেক্ট নিয়ে আসতে হয়। ইট বা Dear. দে এর ব্যবহার শিখতে হয়। যেমন দেয়ার, ইট বা দেয়ার এর ব্যবহার শিখতে হয়। যেমন আমি যদি বলি এখন 10টা বাজে, আপনি কি বলবেন? নাও 10 PM এরকম বলবেন? বলেন না, এটা বলা যায় না। কি হবে তাহলে? বৃষ্টি কি হয়েছিল, এখানে একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে Did rain. ইট। তাহলে ডিড ইট রেইন, বলেন তো কি বললাম? রেইনটা ভার্ব, রেইন মানেই বৃষ্টি হওয়া। তাহলে ডিড ইট রেইন, ডিড ইট রেইন। হ্যাঁ, তারা আমাদের নিমন্ত্রণ করবে না, বলেন এটার ইংলিশ কি? তারা আমাদের নিমন্ত্রণ করবে না, তারা আমাদের, Invite us. দে They won't. ওন্ট ইনভাইট আস। ডিড কেন হবে? আরে ভার্ব বুঝেন, এটা কোন টেন্স? ফিউচার টেন্স না? তাহলে দে ওন্ট মানে উইল নট ইনভাইট আস, তারা আমাদের নিমন্ত্রণ করবে না, দে ওন্ট ইনভাইট আস। তুমি কি ইংরেজি শেখো, এটার ইংলিশ কি? তুমি কি ইংরেজি শেখো, কি হবে? ডু ইউ লার্ন ইংলিশ। তাহলে বলেন তো, আমি যদি বলি সে কি ইংরেজি শেখে, তাহলে কি হবে? সে কি ইংরেজি শেখে? ডাজ হি লার্ন ইংলিশ, ডাজ হি লার্ন ইংলিশ। এবার বলেন তো, আমি যদি বলি সে কি ইংরেজি শিখেছিল, সে কি ইংরেজি শিখেছিল, তখন কি হবে? হি লার্ন ইংলিশ, কি হবে তখন? ডিড হবে। হ্যাঁ, এখন বলেন তো, আমি যদি বলি সে কোথায় ইংরেজি শিখেছিল, ইংলিশ কি হবে? সে কোথায় ইংরেজি শিখেছিল। রাইট, থ্যাংক ইউ, এক্সেলেন্ট, এই তো অনেক ভালো পারছেন। ওয়ার ডিড হি লার্ন ইংলিশ, ওয়ার কোথায়। আচ্ছা, আমি যদি বলি সে, আমি যদি বলি সে কি ইংরেজি শিখবে, তখন ইংলিশ কি বলেন তো? সে কি ইংরেজি শিখবে, কি হবে? Will she learn English? Yes, will she অথবা will he learn English. Thank you. আচ্ছা বলেন, পাখিটি আকাশে ওড়ে, এটার ইংলিশ কি? পাখিটি আকাশে ওড়ে, কি হবে? Flying The in the fly. The bird fly in the ফ্লাই হবে না, এটা সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, ফ্লাইস ভার্বের সাথে একটা এস হবে। দ্য ভার্ব ফ্লাইস ইন দ্য স্কাই, FLIES।
আচ্ছা বলেন এটার ইংলিশ কি? সে গ্লাসটি ভাঙেনি, এটার ইংলিশ কি? সে গ্লাসটি ভাঙেনি। She didn't break the glass. He didn't ব্রোক না, ব্রোক না। যখন নেগেটিভ করবেন ডিডের ব্যবহার, আর ডিড ব্যবহার করলে মেইন ভার্বটা বেস ফর্মে চলে আসবে। আমি আবারও বলছি, পাস্ট সিম্পল টেন্স বা ইনডিফিনিট টেন্সে ডিড ব্যবহার করলে মেইন ভার্বটা বেস ফর্মে চলে আসবে। আমি আগামীকাল ব্যস্ত থাকবো, তাহলে এটা কি হবে? I will busy tomorrow. না, আই উইল বিজি টুমোরো হয় না। Will be বিজি কোনো ভার্ব না, ভার্ব কি থাকা, থাকা ইংরেজি কি বি, তাহলে আই উইল বি বিজি টুমোরো। বলেন তো কি বললাম? আই উইল বি বিজি টুমোরো, বিটা হচ্ছে এখানে মেইন ভার্ব। তাহলে দেখেন এইভাবে যদি আমরা টেন্সটা প্র্যাকটিস করি তাহলে কি আমরা পারবো না শিখতে? বলেন তো সম্ভব কিনা ল্যাঙ্গুয়েজ শেখা? আমরা ধারাবাহিকভাবে ধাপে ধাপে ডেভেলপ করব এবং আপনাদের পারফর্ম করতে হবে। এই যে এখন আমি আপনাদেরকে দিয়ে কথা বলাতে পারছি বা আনমিউট করতে পারছি, কেন? এখন রাত 11:41 বাজে, সেই 10টা থেকে ক্লাস শুরু করছি, 9:55 আমি লিঙ্ক দিয়েছি, এতক্ষণ আপনারা আমার সাথে আছেন। এখন মেম্বার কমে গেছে, 86 জন আছেন, এই জন্য আমি আপনাদের দিয়ে কাজ করাতে পারছি। আর পেইড কোর্সে থাকবে কতজন? 30 জন। তাহলে এই 86 জন মেম্বারকে আমি কন্ট্রোল করতে পারছি। তাহলে 30 জনের একটা ক্লাস কত বেশি ইফেক্ট, কত বেশি ওয়েল এনভায়রনমেন্টে হয়ে থাকে একবার আপনি ইমাজিন করে দেখেন। তো কিন্তু 100, 150, 200 থাকলে তখন এটা কন্ট্রোল করা সম্ভব হয় না, ব্যাড নয়েজ আসে, সবাইকে দিয়ে প্র্যাকটিস করানো যায় না। তো পেইড কোর্সের বেনিফিট এইটা। সো যারা প্রফেশনালি ল্যাঙ্গুয়েজটা শিখতে চান আসার চেষ্টা করবেন, একবার আপনি শিখে দেখেন। হ্যাঁ, অনেক জায়গায় তো ক্লাস করছেন বা দেখছেন, আরো 10 জন টিচারে ক্লাস করে আসেন আর আমার এই ফ্রি ক্লাসগুলো কম্পেয়ার করে যান। যদি বেটার কিছু না পান আপনি তখন বলবেন। আচ্ছা এইবার দেখেন তাহলে আমরা কি করলাম? সেন্টেন্স প্র্যাকটিস করলাম, আমরা কি করলাম? নেগেটিভ করলাম, আমরা কি করলাম? ইন্টারোগেটিভ করলাম, আমরা কি করলাম? ট্রান্সলেট করলাম। এইবার কি করব জানেন? এইবার এইগুলোকে আমরা কনভারসেশনে অ্যাপ্লাই করব। দেখেন এখানে কি বলছি, যে প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার ইনডিফিনিট টেন্স অনুসরণ করে প্র্যাকটিক্যাল ডায়লগ প্র্যাকটিস। এই ডায়লগটা এমন ভাবে তৈরি করা হয়েছে, এই ডায়লগ গুলো যেখানে ওই নেগেটিভ, ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ সবকিছুর ব্যবহার দেওয়া আছে। যেমন দেখেন বিষয়টা হচ্ছে ডেইলি হ্যাবিট, এটা প্রেজেন্ট টেন্স দিয়ে ডায়লগটা করা রাজীব এবং সুমনের ভিতর। রাজীব বলছে যে ডু ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, তুমি কি খুব সকালে ঘুম থেকে ওঠো? সুমন বলছে ইয়েস আই গেট আপ অ্যাট 6 AM, আমি সকাল 6টায় উঠি, বাট মাই ব্রাদার ডাজেন্ট গেট আপ আর্লি। দেখছেন এইটা কেন দেওয়া? আপনাকে বোঝানোর জন্য যে সাবজেক্ট থার্ড পারসন হলে কিন্তু ডাজের ব্যবহার হয়। মাই ব্রাদার, এখানে মাইটা কোনো সাবজেক্ট না, এটা কিন্তু প্রোনাউন না। অনেকে গত ক্লাসে আমি বলছিলাম এটা একটা পজিটিভ অ্যাডজেক্টিভ, মেইন সাবজেক্ট হচ্ছে এই ব্রাদার, ঠিক আছে? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ডাজেন্ট আর্লি। এবার রাজীব বলছে ডাজ হি এক্সারসাইজ রেগুলারলি, সে কি নিয়মিত ব্যায়াম করে? বলছে নো হি ডাজেন্ট এক্সারসাইজ, হি ইজ লেজি, আই এক্সারসাইজ এভরিডে, আমি প্রতিদিন ব্যায়াম করি। এবার দেখেন পাস্ট টেন্স দিয়ে একটা কনভারসেশন, মিনা এবং রিনা। মিনা বলছে ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে? রিনা বলছে নো আই ডিডন্ট গো টু স্কুল, আই ওয়েন্ট টু দ্য ডক্টর, আমি স্কুলে যাইনি, আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। মিনা বলছে ওয়াই ডিড ইউ ফিল সিক, তুমি কি অসুস্থ ছিলে? রিনা বলছে ইয়েস আই হ্যাড আ ফিভার, আই ডিডন্ট টেক মেডিসিন এট নাইট, আমার জ্বর হয়েছিল, আমি ওষুধ খাইনি। এবার ফিউচার প্ল্যান নিয়ে আকাশ এবং বিকাশ একটা কনভারসেশন করছে। আকাশ বলছে উইল ইউ প্লে ক্রিকেট টুমরো, তুমি কি আগামীকাল ক্রিকেট খেলবে? বিকাশ বলছে নো আই ওন্ট প্লে ক্রিকেট, আই উইল গো টু দ্য মার্কেট, আমি ক্রিকেট খেলবো না, আমি বাজারে যাব। আকাশ বলছে উইল ইউর ফাদার গো উইথ ইউ, তোমার বাবা কি তোমার সাথে যাবে? বিকাশ বলছে ইয়েস হি উইল গো উইথ মি, উই উইল বাই আ নিউ ফোন, হ্যাঁ সে আমার সাথে যাবে, আমরা একটা নতুন মোবাইল কিনবো। তাহলে এই যে কনভারসেশন, এই কনভারসেশনের উপর ডিপেন্ড করে আপনাকে কিছু কনভারসেশন নিজের মতো করে প্র্যাকটিস করতে হবে, যেখানে শুধু বাংলাটা থাকবে, সেইভাবে প্র্যাকটিসটা করতে হবে। তো সেরকম অনেক কনভারসেশন আছে, সেগুলো আমি দেখাবো আপনাদের। এরপর দেখেন কি করি আমরা, এই কনভারসেশন প্র্যাকটিস করার পর সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা, সব থেকে মেইন যে পার্টটা, সেটা কি? স্পিকিং। আপনি কিভাবে এগুলোকে স্পিকিং এ অ্যাপ্লাই করতে পারেন। আর 5 মিনিট টাইম দেন, আমি খুব বেশি সময় নিব না আপনাদের কাছ থেকে, জাস্ট এই একটা জিনিস আমি একটু দেখাই যাচ্ছি। এইভাবে প্রতিটা টেন্সকে আমি ধাপে ধাপে প্র্যাকটিস করাই। এখানে কি লেখা আছে দেখেন, জাস্ট 5টা মিনিট টাইম দেন আপনারা যারা আছেন। এখানে বলছি যে 3টি ইনডিফিনিট টেন্সের উপর ভিত্তি করে স্পিকিং প্র্যাকটিসের জন্য সিচুয়েশনাল বিভিন্ন টপিকের উপর আলাদা প্রেজেন্টেশন তৈরি। দেখেন কি বলছে, স্পিকিং প্র্যাকটিসের জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো প্রেজেন্টেশন টেকনিক। এখানে আপনি নিজেকে বা কাল্পনিক শ্রোতাকে উদ্দেশ্য করে একটি নির্দিষ্ট টপিকের উপর টানা কথা বলবেন। নিচে আমি দৈনন্দিন জীবনের 4টি গুরুত্বপূর্ণ সিচুয়েশন বা টপিক বেছে নিয়েছি,
প্রতিটি টপিকে আমি প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার ইনডিফিনিট টেন্সের সংমিশ্রণ ঘটিয়ে মডেল প্রেজেন্টেশন তৈরি করে দিয়েছি। অর্থাৎ এর আগে আপনারা কিন্তু এক একটা টেন্সের উপর আলাদা আলাদা এক একটা প্রেজেন্টেশন দেখছিলেন, বাট এইখানে তিনটা টেন্সকে কম্বাইন করে একটা প্রেজেন্টেশন তৈরি করা। এটা কিভাবে? মনে করেন আমার একটা টপিক হচ্ছে মাই উইকেন্ড। কথা খুবই ভালোভাবে বোঝেন। মাই উইকেন্ড মানে কি? আমার ছুটির দিন। অর্থাৎ আমরা প্রত্যেকেই যে কোনো না যে কোনো কাজের সাথে জড়িত, আমাদের একটা ছুটির দিন থাকে। তো এই টপিকের উপর আপনাকে কথা বলতে হবে। আপনি আপনার ছুটির দিনে কি করেন? মনে করেন শুক্রবার আমাদের ছুটি থাকে, আমি কি করি প্রতি শুক্রবার? আপনি গত শুক্রবার কি করেছিলেন, আপনি আগামী শুক্রবার কি করবেন, এইটা আপনাকে ইংলিশে ডেসক্রাইব করতে হবে। যেমন এখানে বলছে স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন। দেখেন কিভাবে আপনি কথাগুলোকে জেনারেট করবেন, একটার পর আরেকটা সেন্টেন্স নিয়ে আসবেন, বোঝার চেষ্টা করেন। বলছে ইউজুয়ালি আই ওয়েক আপ লেট অন ফ্রাইডে। দেখেন কি বলছে, তিনবার বলেন এই কথাটা আমার সাথে। ইউজুয়ালি আই ওয়েক আপ লেট অন ফ্রাইডে। সাধারণত আমি শুক্রবার দেরিতে ঘুম থেকে উঠি। আই স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি। আমার পরিবারের সাথে সময় কাটাই। দুইটা বাক্য দেওয়া। ইউজুয়ালি আই ওয়েক আপ লেট অন ফ্রাইডেস। আই স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি। লাস্ট ফ্রাইডে আই ওয়েন্ট টু দ্য জু। গত শুক্রবার আমি চিড়িয়াখানায় গিয়েছিলাম। আই স মেনি অ্যানিমালস দেয়ার। আমি সেখানে অনেক প্রাণী দেখেছিলাম। নেক্সট ফ্রাইডে আই উইল গো টু মাই ভিলেজ হোম। আমি আমার গ্রামের বাড়ি যাব। আই উইল মিট মাই গ্র্যান্ড মাদার। আমার দাদির সাথে দেখা করব। শেষ। এবার দেখেন, আপনি এরকম ভাবে আপনার যে কোনো একটা সিচুয়েশনের উপর উইকেন্ড সম্পর্কে প্রেজেন্টেশন দেন। এই প্রেজেন্টেশন গুলো আমি আপনাকে শেখাবো, আপনি ক্লাসে প্রেজেন্ট করবেন। এবং এই ছোট ছোট প্রেজেন্টেশন থেকে আমাদের বড় করতে হবে, আমাদের অ্যাডভান্স লেভেলে যেতে হবে। সেটা কিভাবে যাবেন আমি বলে দিচ্ছি, তার আগে একটু এটা দেখেন আর প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার করবেন। হাই এভরিওয়ান, টুডে I will talk about my weekend. I will talk about my weekend. Usually, I don't work on Fridays. Usually, I don't work on Fridays. সাধারণত শুক্রবার গুলোতে আমি কাজ করি না। I wake up late and eat a special breakfast. I watch TV in the afternoon. এই বাক্যগুলো কোন টেন্সে লেখা? প্রেজেন্ট সিম্পল টেন্সে। ভার্বগুলোর দিকে ফোকাস করুন। আমি দেরিতে ঘুম থেকে উঠি এবং একটা স্পেশাল ব্রেকফাস্ট করি। এবং আমি বিকালে টিভি দেখি। কবে? শুক্রবারে। হাউএভার, যদিও লাস্ট ফ্রাইডে ওয়াজ ডিফারেন্ট। গত শুক্রবারটা ভিন্ন ছিল। আই ভিজিটেড আ হিস্ট্রিক্যাল প্লেস উইথ মাই ফ্রেন্ডস। আমার বন্ধুদের সাথে আমি একটা ঐতিহাসিক জায়গা ভ্রমণ করেছিলাম। উই টুক মেনি ফটোস অ্যান্ড এইট বিরিয়ানি ফর লাঞ্চ। আমরা অনেক ছবি তুলেছিলাম এবং লাঞ্চে বিরিয়ানি খেয়েছিলাম। উই রিটার্ন হোম ইন দ্য ইভিনিং। আমরা সন্ধ্যায় বাসায় ফিরেছিলাম। এই যে নতুন নতুন ভার্বের অ্যাপ্লাই, এইটা আপনাকে করা শিখতে হবে। নেক্সট উইকেন্ড আই উইল স্টে অ্যাট হোম। আমি বাড়িতে থাকবো। আই উইল ক্লিন মাই রুম। আমার রুম পরিষ্কার করব। অ্যান্ড আই উইল রিড এ স্টোরি বুক। আমি একটা গল্পের বই পড়বো। আই উইল নট গো আউটসাইড। আমি বাইরে যাব না। এই যে একটা প্রেজেন্টেশন, এইটা আপনি 2বার 3বার 4বার পড়েন। পড়ার পর আপনি প্রতি শুক্রবার কি করেন, আপনি গত শুক্রবার কি করেছিলেন মনে আছে কিনা, আপনি আগামী শুক্রবার কি করবেন, এটা আপনি ইংলিশে একটা প্রেজেন্টেশনের ভিতর নিয়ে আসেন, আপনি ডেভেলপ করার চেষ্টা করেন। মনে করেন আমি এটা ঢেকে দিলাম, আমি আমার মতো করে বলবো। আমি যদি এটা এখন বলি আপনাদের সামনে যে মাই উইকেন্ড, আমি বললাম যে ইউজুয়ালি আই ডোন্ট ডু এনিথিং অর এনি সিরিয়াস ওয়ার্ক ইন মাই উইকেন্ড। আই ট্রাই টু স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি. I take a special breakfast and watch TV in the afternoon. But last Friday was different. I went to my village home. আমি আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম and met my grandmother. আমার দাদির সাথে দেখা করেছিলাম। I talked with her for long time. তার সাথে অনেকক্ষণ কথা বলেছিলাম। Next Friday or weekend I will not go outside. আমি বাইরে যাব না। I will clean my room and I will read a story book. এই যে আমি আমার মতো করে বললাম, আমার মনে যা আসছে তাই বললাম। আপনারা কি বলতে পারবেন না? বলেন তো যে কোনো একজন অ্যাবাউট ইউর উইকেন্ড, 3টা টাইম মেনটেন করে কেউ একজন বলেন তো এখন আমার সামনে, যে কেউ, এনিওয়ান ক্যান ডু ইট। বলেন কে পারবেন? এনিওয়ান হু ক্যান ডু ইট, আনমিউট করেন। কে বলতে পারবেন?
আপনার মতো করে মনে যে ভার্ব আসবে, সাবজেক্ট আই, এবার আমি যে I কাজটা করি। like your class. হ্যাঁ, I like your class. That's why I have to go to the bath and take a shower, and after then I have to pray. But I don't want to go. First I finish your class, then after then I will go. ওকে। তাহলে Next. আপনি আপনি এখানে দেখেন, আপনি যে কথাগুলো বললেন, আপনি প্রেজেন্ট সিম্পল এবং ফিউচার টেন্সের ব্যবহার করছেন ইনস্ট্যান্টলি। পাস্ট টেন্স দিয়ে কয়েকটা কথা বলেন তো, যে আই মিন বিফোর অ্যাটেন্ডিং দ্য ক্লাস হোয়াট ডিড ইউ ডু? ক্যান ইউ সে সামথিং অ্যাবাউট দ্যাট? Attending the class, yes, of course. Before I attending the class, I always looking some good teacher to learn English. But now I think I got it. ওকে, I সো got it, আপনি but I দেখেন, want to apply হুম, this. I want to do this class, but this your class is Sunday or Wednesday, Saturday, Sunday, right? These 4 days. But I have a work. How I gonna learn this class, attend this class? ওকে, Where ওকে, for you? থ্যাংক ইউ সো মাচ। সো ইউ হ্যাভ সেড দ্যাট আই আই লুকিং I সাম ক্লাস, এরকম looking. কোন একটা সেন্টেন্স আপনি Okay. বলছেন, বাট এটা কি হবে? আমি বলছি যে হোয়াট ডিড ইউ ডু বিফোর অ্যাটেন্ডিং দিস ক্লাস। সো আপনি একটা কথা বলছেন, Yes. আপনি এইরকম একটা কথা মানে মুখ থেকে বের করতে চাচ্ছেন বা প্রকাশ করতে চাচ্ছেন যে আমি ভালো একটা টিচার খুঁজছিলাম ইংরেজি শেখার জন্য, রাইট? আপনার কথাটা হচ্ছে এই। তাহলে আপনি যখন এই কথাটা আপনি বলছেন, আপনার টাইম অনুযায়ী সঠিক ভার্বটাকে মেনটেন করতে হবে। তাহলে আই ওয়াজ লুকিং ফর আ গুড মেন্টর টু লার্ন ইংলিশ, দ্যাট উইল বি দ্য পারফেক্ট সেন্টেন্স। হ্যাভ ইউ আন্ডারস্টুড হোয়াট আই হ্যাভ সেইড? বুঝতে পারছেন? কিন্তু এইখানে Yes, আপনি I understand. এই Yes, thank you. ওয়াজ কিন্তু আপনি ব্যবহার করেননি। লুক ফর মানে খোঁজা, সো আই ওয়াজ লুকিং ফর এটা ব্যবহার করতে হবে। তাহলে এইগুলো যদি আপনি কারেক্ট Okay. ওয়েতে অ্যাপ্লাই করতে পারেন, তখনই আপনি ইংলিশ এক্সপার্ট হবেন, তখনই আপনি প্রফেশনাল হবেন, তখনই আপনি ফ্লুয়েন্ট হবেন। আপনি কিন্তু ইংলিশ বোঝেন, আপনি জানেন, আপনি অ্যাপ্লাই করার চেষ্টা করছেন, বাট আমাদের ভুলটা কোথায় হয় বলেন তো? এই সারা ক্লাসে আমি কি বললাম, হোল ক্লাসটাতে, যে আমি যে টাইমে একটা কথাকে প্রকাশ করতে যাচ্ছি, যে টাইমে কথা বলছি, সেই টাইম অনুযায়ী সঠিক ভার্বটাকে ইনস্ট্যান্টলি আমরা অ্যাপ্লাই করতে পারি না। আমরা বুঝি কিন্তু ইনস্ট্যান্টলি অ্যাপ্লাই করতে পারি না। আমার সাথে আপনারা এগ্রি কিনা? Yes, প্রত্যেকে of course. Yes, একমত কিনা? I always mistake this past tense. Always I mistake this one. ইভেন এটাও সত্যি, যতগুলো টেন্স আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, সব থেকে হার্ড, সব থেকে কঠিন ওই পাস্ট টেন্স। পাস্ট টেন্সের স্ট্রাকচার সহজ মনে হতে পারে, বাট ওই পাস্ট ফর্মের ভার্ব গুলো মোস্ট অফ দ্য স্টুডেন্ট জানে না। আমি এটা গতকাল না কবে আপনাদের বলছিলাম যে আমার এক রিলেটিভস এটা পাবলিক ইউনিভার্সিটির ইসে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়ে, এবং ইভেন তার সিজিপিএ, সে ফার্স্ট বয় তার ক্লাসে, 3.73 না কত ছিল। আমি বলছিলাম সে ভাত খেয়েছিল, এটার ইংলিশ কি বলতে পারেনি। সে বলে হি ডিড ইট রাইস, হি ওয়াজ ইট রাইস, সে বলে হি ইটেন রাইস। মানে ওই যে ইটের একটা পাস্ট ফর্ম আছে ATE8, এটা সে জানতো না। সো এটা অনেক স্টুডেন্টই জানে না, পাস্ট ফর্ম গুলো বিশেষ করে। সেগুলো যদি আপনি না জানেন, পাস্ট টেন্স মেনটেন করে আমাদের অনেক কথা বলতে হয়, অনেক কথা, প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়। আপনি কিভাবে ইংলিশে ডেসক্রাইব করবেন সেগুলো? তো এই প্রত্যেকটা বিষয় আমি ধাপে ধাপে ইন ডিটেলসে শেখাই। এই দেখেন, এখন আপনার মেম্বার্স অনেক কমে গেছেন বলে আমি ক্লাসটা ইন্টারেক্টিভ ওয়েতে নিতে পারছি, আপনাদের কাছ থেকে কথা বের করতে পারছি। তো এইভাবে যদি ইন্টারেক্টিভ ওয়েতে ক্লাস না নেওয়া যায়, টু ওয়ে কমিউনিকেশনের মাধ্যমে না নেওয়া যায়, ভাষা কিন্তু প্রফেশনালি বা প্রপারলি শেখা যায় না। আমি আমার মতো বকে গেলাম, বক 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 করে গেলাম, ক্লাস নিয়ে গেলাম, আপনি শুনলেন, দেখলেন, চলে গেলেন। শেখা যায় ভালোভাবে বলেন তো? কিন্তু আপনি যদি আমার সাথে এখানে পারফর্ম করতে পারেন, তাহলে কি হয় জানেন? এই ক্লাসটা শেষ করার পরেও, এখন রাত 12টা বাজে, আপনি এতগুলো মানুষ আমার সাথে আছেন, তো এই যে ক্লাসটা শেষ করার পর আপনি যদি আমার সাথে কথা বলেন, রিপিট করেন, তখন কি হয়? তখন একটা রেশ, একটা রিয়েকশন থেকে যায় যে আজকে আমি একটা ইংলিশ ক্লাস করেছি, ইংলিশ ক্লাস আমি করেছি, আমি এখানে এগুলো শিখেছি, এগুলো বলেছি, পারফর্ম করেছি, আমি একটা প্রেজেন্টেশন দিয়েছি, ওইটা ভাবনার ভিতরে থাকে। আগামীকাল সকালে ভোরবেলায় আপনি ঘুম থেকে উঠবেন, আপনার এইটাই ব্রেনে কাজ করবে। কেন কাজ করবে জানেন? আপনার আজকের সারা দিনের লাস্ট অ্যাক্টিভিটিস কি ছিল? আমার কাছে ক্লাস করা। দেখবেন আপনি আগামীকাল ভোরে ঘুম থেকে ওঠেন, আগে আমার কথা মনে পড়বে যে আমি গতকাল একটা ক্লাস করছিলাম। যদি আপনার ইংরেজি শেখার প্রতি আগ্রহ থাকে, যদি আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারেন, আমার কথা বুঝতে পারছেন? তারপর দেখবেন সারাদিন আপনার Of মাথায় এটা course. ঘুরবে। Yes, sir. আপনি যে কাজই করেন না কেন, সারাদিন আপনার মাথায় এটা ঘুরবে। পরের দিন আপনি আবার আসবেন ক্লাসে, যদি আপনার ভালো লাগে। সো ভাষা শিখতে গেলে ভাষার ভিতরে নিমগ্ন থাকতে হবে, আপনাকে এটাকে অ্যাবজর্ব করতে হবে, ইংলিশের একটা এনভায়রনমেন্ট নিজের ব্রেনে ক্রিয়েট করতে হবে। আমি, আমার কথা বুঝতে হবে,
আমার কাছে এনভায়রনমেন্ট নেই ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করার, তো আমি নিজের সাথে নিজে প্র্যাকটিস করব। কেমন? আমি একটা অফিসে চাকরি করি, তো আমার এক কলিগ আছে, ফর এক্সাম্পল তার নাম রহিম। আমি সকালে ঘুম থেকে উঠলাম, রহিমকে কল দিলাম, বললাম রহিম সাহেব অফিসে কখন যাবেন? হ্যাঁ, লেট হয়ে যাচ্ছে তো, যাবেন না? এই যে 3টা সেন্টেন্স আমি বললাম, রহিম সাহেব অফিসে কখন যাবেন। আমি তাকে বাংলায় বললাম, ঠিক আছে, কিন্তু আমি একটা মানুষ, আমি সেলফ প্র্যাকটিস করছি, ইংলিশ শেখার চেষ্টা করছি, এই স্কিলটা আমি নিজে নিজে ডেভেলপ করার চেষ্টা করছি। আমি যদি মানুষের সামনে বলতে যাই, আমার লজ্জা করছে, আমার গ্রামারের ভুল হয়, আমি কারোর সাথে কথা বলতে পারছি না ইংলিশে, বা একটু বলতে গেলে হয়তো কেউ আমার ভুল ধরছে, এই ইংলিশে কথা বলতে আসছে, বাংলা পারে না, ইংলিশ বলতে আসছে। তো আমি কি করব? আমি আমার সাথে কথা বলি, আমি ওই যে রহিমকে যে কথাগুলো আমি বললাম, এটা আমি বলি যে এটা যদি আমি ইংলিশে বলতাম তাহলে কি হতো, কোন টেন্সে হতো। আমি বলছি যে রহিম সাহেব অফিসে কখন যাবেন, তাহলে এটা কোন টেন্স? ফিউচার টেন্স। সো হ্যালো মিস্টার রহিম, ওয়েন উইল ইউ গো টু অফিস, ওয়েন উইল ইউ গো টু দ্য অফিস। এটা আমি আমার মতো বললাম, যে তাহলে আমি যদি ওকে ইংলিশে এটা বলি এরকম সেন্টেন্স হবে। হ্যাঁ, আমি বলছি দেরি হয়ে যাচ্ছে, ইংলিশ কি? ইটস গেটিং লেট, ইট ইজ গেটিং লেট। অফিসে যাবেন না, অফিসে যাবেন না, এটা একটা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওন্ট ইউ গো টু দ্য অফিস, ওন্ট ইউ গো, ওন্ট ইউ গো টু দ্য অফিস। সো সে আমাকে যে ফিডব্যাকটা দিচ্ছে সেটাও আমি ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করব। সে আমাকে এই কথাটা বলছে যে হ্যাঁ আমি রেডি হচ্ছি, আই এম গেটিং রেডি। এই কথাগুলো আপনাকে ভাবতে হবে যে আমি ইংলিশ শিখছি, আমি একটা কোর্স করছি, ঠিক আছে, কিন্তু জাস্ট ক্লাস টাইমের জন্য না, আমি সারা দিন ডে টু ডে লাইফে যে কাজগুলো করছি, যে অ্যাক্টিভিটিস গুলো করছি, যার সাথে কথা বলছি, সেই কথাগুলোকে যদি আমি ইংলিশে কনভার্ট করতে চাই, আমাকে কোন টেন্স মেনটেন করে করতে হবে। যদি আপনি মনে করেন আমি পারতেছি না, বুঝতেছি না, হচ্ছে না, তাহলে আমাকে কোন জায়গায় হচ্ছে না, কেন হচ্ছে না, সেই জায়গায় ফোকাস করতে হবে, নিজে প্রশ্ন খুঁজে বের করতে হবে। তাহলে দেখেন, আপনি 5-6 দিন এই ট্রাইটা করে দেখেন, আপনি একটা ডেভেলপমেন্ট পাবেন, একটা আলটিমেট জায়গায় আসতে পারবেন, ল্যাঙ্গুয়েজ অনেক সহজ হয়ে যাবে আপনার কাছে। আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে এইভাবে শিখিয়ে থাকি, পড়িয়ে থাকি, বুঝিয়ে থাকি। আমি কি বোঝাতে পারছি? বুঝতে পারছেন আপনারা আমি কি বলছি? মানে Yes, sir. Yes, sir. ল্যাঙ্গুয়েজ আপনি শিখছেন, ঠিক আছে, বাট এটা নির্দিষ্ট 1 ঘন্টার জন্য না। আপনাকে 3 মাস হোল টাইম ইংলিশের একটা এনভায়রনমেন্ট নিজের ব্রেনে ক্রিয়েট করতে হবে। এইটা আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টের ব্রেইনে সেট আপ করে দেই। এটা হচ্ছে মেইন কথা। সো আমি আবারও বলে রাখছি, আমি ভার্বের ফর্মটা দেখাতে চাইছিলাম, আগামীকাল দেখাবো। আগামীকাল রাত 10টায় ক্লাস থাকবে। যারা পেইড কোর্স করতে চান, 2000 টাকা কোর্স ফি, এই 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 নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এই সুযোগ চলে গেলে আর পাবেন না, এতটুকু বলে রাখি, আমার কথা আপনার মনে পড়বে। কারণ আমি যাদেরকে শেখাই প্রফেশনাল ওয়েতে, প্র্যাকটিক্যাল ওয়েতে শেখানোর চেষ্টা করি। আমি একটা পার্মানেন্ট জায়গায় আছি, আমি আমার ফ্রি টাইম বা লেজার টাইমেই এই ক্লাসগুলো নিয়ে থাকি। আমার অফলাইনে কোনো ব্যাচ বা কোচিং নাই। আমি 86টা ব্যাচ সফলতার সাথে পরিচালনা করে আসছি। এতটুকু বলতে পারি, আই উইল টেক ইউর ফুল রেসপন্সিবিলিটি, ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ উইদিন ভেরি শর্ট টাইম। কত জায়গায় কত টাকা তো খরচ করেন, যদি পারেন একবার করে দেখবেন। কাউকে জোর করব না, যদি ইচ্ছা থাকে আসবেন, আপনি ব্যর্থ হবেন না, এতটুকু আমি আপনাকে অ্যাসিওর করতে পারি। কারণ আমি আমার সর্বোচ্চটা দিয়ে আমার প্রত্যেকটা স্টুডেন্টকে পড়িয়ে থাকি। তো যাই হোক, এরপরে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তো করবেন। যারা পেইড কোর্স করবেন না, কোনো সমস্যা নেই, আপনারা ফ্রি ক্লাস করে চলে যাবেন। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আর আমার সাথে থাকবেন, আপনি আমার সাপোর্ট পাবেন। আর এই যা যা পড়ালাম সবকিছু আমার লেখা একটা বই আছে, এই বইটার ভিতরে আপনারা পাবেন। যদি কেউ এটা কিনতে চান, এটাও কিনতে পারেন, কাউকে জোর করবো না। এটা হচ্ছে স্পিক ইংলিশ উইথ সোনামুখ। এই সোনামুখ হচ্ছে একটা সোশ্যাল অর্গানাইজেশন। আমার এই বইয়ের টাকাটা আমি এখানে ডোনেট করি, এটা আমি নেই না। এটা একটা সোশ্যাল অর্গানাইজেশন। বাংলাদেশ পুলিশের একজন সিনিয়র অফিসার, অবসরপ্রাপ্ত এএসপি, এই সংগঠনটা পরিচালনা করেন আর কি। গ্রামের দারিদ্র শিক্ষার্থীদেরকে ল্যাঙ্গুয়েজটা শিখিয়ে থাকেন, বা অন্যান্য স্কিলগুলো ডেভেলপ করিয়ে থাকেন, বাইরের বিভিন্ন কান্ট্রিতে পাঠান। তো সেখানে আমাকে আর কি ইংলিশ অলিম্পিয়াডে একবার মেইন ইনস্ট্রাক্টর হিসেবে ডাকছিল ক্লাস নেওয়ার জন্য। তো তাদের ভালোবাসা, তাদের ইয়ে থেকে, গ্রিটিংস থেকে আমি তাদের উদ্দেশ্য করে এই বইটা তৈরি করছিলাম। এই বইটা বিশ্বের প্রায় 39টা দেশে চলে গেছে। এটা আপনারা ইমাজিন করতে পারবেন না। এটা কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই যা যা পড়ালাম, যা যা শেখালাম, সব এই বইটাতে আছে। এটার প্রাইস হচ্ছে 500 টাকা, ডেলিভারি চার্জ 90 টাকা। সারা বাংলাদেশে স্ট্রিট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারিতে নিতে পারবেন। বই হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করতে পারবেন। বই যেতে হয়তো 2 থেকে 3 দিন সময় লাগবে। যে কেউ এটা অর্ডার করতে পারেন। এই দেখেন, এই যে প্রত্যেকটা টেন্সের ব্যবহার দেওয়া আছে, দেখছেন? এই দেখেন, ফিউচার টেন্স, আই উইল বি ইটিং রাইস, হি উইল বি ড্রাইভিং আ কার, দে উইল বি প্লেইং ফুটবল, এই সব কিছু ধারাবাহিকভাবে দেওয়া আছে। এই যা যা আমি পড়াচ্ছি, যা যা দেখাচ্ছি, সব কিছু ধারাবাহিকভাবে এই বইটাতে ইন ডিটেলসে লেখা আছে।
তো যদি কেউ নিতে চান এটা আপনার একটা অ্যাসেট, বা অনেক বই তো কিনছেন, বাংলাদেশে অনেক বড় বড় লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার ফ্যান ফলোয়ার আছে, তাদের বই আছে, বড় বড় টিচার, কারণ নাম আমি মেনশন করছি না, সেই বইগুলো পড়বেন। আর যদি সম্ভব হয় আমার এই একটা বই নিয়ে দেখবেন। যদি আপনার সারা জীবনের অ্যাসেট বা সম্পদ হয়ে না থাকে, তখন আপনি আমাকে বলবেন। তো যাই হোক, দ্যাটস অল ফর টুডে। যারা ভর্তি হতে চান তারা জানাবেন, আর নিচের নাম্বারে নক করবেন, আমি আপনাদের সাথে কথা বলবো, কোনো সমস্যা নেই। ইন ডিটেলসে সবকিছু শিখতে পারবেন, এতটুকু বলতে পারি। আমি রেকর্ডেড ক্লাস পিডিএফ ফাইল দিয়ে দিব, আগামীকাল সেম টাইমে আপনার ক্লাসে